আচ্ছা, এর আগের দিন আমরা রিফাইনমেন্ট অফ এ পার্টিশন নিয়ে আলোচনা করেছিলাম এবং লাস্ট, ঠিক আছে, যে থিওরেমটা আমরা প্রমাণ করেছিলাম সেটা এরকম ছিল। যদি কিউ একটা রিফাইনমেন্ট হয় অফ পি, পি হচ্ছে একটা পার্টিশন আর বাকিটা পি হচ্ছে একটা পার্টিশন ক্লোজড এবির ওপর, এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, কিউ যদি একটা পি এর রিফাইনমেন্ট হয় তাহলে আমরা এরকম দেখেছিলাম যে রিফাইন করলে লোয়ার সামটা বেড়ে যায়। ঠিক আছে, রিফাইন করলে লোয়ার সামটা কি হয়, বেড়ে যায়। তাহলে এল পিএফ এর থেকে কিউএফ টা হচ্ছে বড় বা সমান হবে। রিফাইন করলে লোয়ার সাম কি হয়ে যায়, আস্তে আস্তে বেড়ে যায়, তাই তো? আচ্ছা, এবার এল কিউএফ এর থেকে আবার ইউ কিউএফ টা বড় বা সমান সেটা আমরা জানি, কারণ লোয়ার সামের থেকে আপার সাম একই পার্টিশন আর একই ফাংশনের ক্ষেত্রে কি হয়, বড় হয়। এটা স্মল এফ। হ্যাঁ, আবার ইউপি কমা এফ আর ইউ কিউ কমা এফ এর মধ্যে কিউটা যেহেতু পি এর রিফাইনমেন্ট, তাহলে আপার সামটা কি যাবে, কমে যাবে। তার মানে বলতে পারি যে এই রিলেশনটা হোল্ড করবে, তাই না? আচ্ছা, আজকে আমরা একটা নতুন জিনিস আবার শিখবো, সেটা হচ্ছে নর্ম অফ এ পার্টিশন। একটা পার্টিশনের নর্ম। নর্ম অফ এ পার্টিশন, তাহলে পার্টিশন সম্পর্কে আমরা জানি, পার্টিশনের রিফাইনমেন্ট সেটাও আমরা জেনে গেছি। এবার একটা পার্টিশনের নর্ম কাকে বলে সেটা আমরা জানবো, ঠিক আছে? লেট একটা ইন্টারভাল নিলাম ক্লোজড এ বি, তাহলে এটা হচ্ছে একটা বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল। তাহলে এ বি একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল আমরা নিয়ে ফেললাম, আর তার উপর অ্যান্ড পি একটা পার্টিশন। পিতে কারা আছে, x0 x1 x2 ডট ডট করে xn, এরকম কিছু পয়েন্ট আছে, তাদের নিয়ে পি তৈরি। পি বি এ পার্টিশন অফ ক্লোজড এ বি। ঠিক আছে? আচ্ছা, তো পি যদি একটা পার্টিশন হয় ক্লোজড এ বির ওপর, তাহলে পার্টিশনের কাজ হচ্ছে ক্লোজড এ বিটাকে কিছু সাব ইন্টারভালে ভেঙে দেওয়া। ঠিক আছে, তাহলে পি এতে এন প্লাস ওয়ান খানা পয়েন্ট আছে, তাহলে এ বি এই ইন্টারভালটাকে পি পার্টিশন কটা সাব ইন্টারভালে ভাঙবে? দ্য ইন্টারভাল n-1 n সংখ্যক, কারেক্ট, ইজ ডিভাইডেড। তাহলে এ বি এই যে ইন্টারভালটা সেটা ইজ ডিভাইডেড ইনটু n সাব ইন্টারভালস, তাই না? আচ্ছা, কি কি সেই সাব ইন্টারভালস গুলো যদি আমরা ধরতে শুরু করি? ফার্স্ট সাব ইন্টারভালটা হবে x0 থেকে x1, দ্যাট ইজ a থেকে x1, a মানেই তো x0, তাই না? তারপর আরেকটা সাব ইন্টারভাল তৈরি হবে x1 থেকে x2, আরেকটা তৈরি হবে x2 থেকে x3, এইভাবে চলতে চলতে সব থেকে শেষে যেটা হবে সেটা xn-1 থেকে xn মানে b, তাই না? এবার কোশ্চিনটা হচ্ছে, পার্টিশন তো পেলাম, এগুলো আমাদের সমস্ত কিছু আগেই আমরা ডিসকাস করেছি, তাহলে একটা পার্টিশনের নর্ম কাকে বলে? তো বলছে নর্ম, দ্য নর্ম অফ এ পার্টিশন। খুবই সোজা। হ্যাঁ, দ্য নর্ম অফ দ্য পার্টিশন, ঠিক আছে, পি। এই পি পার্টিশনটা যে নিলাম তার নর্ম ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ, ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ। কিসের ম্যাক্সিমাম? অফ দ্য সাব ইন্টারভালস into which AB is divided by the partition, into which AB is divided by the partition। এর মানে কি? এর মানে হচ্ছে ক্লোজড AB টাকে এই পার্টিশন P, ঠিক আছে, পার্টিশন P
যেই সাব ইন্টারভালগুলোতে ভেঙে দিল সেই সাব ইন্টারভালগুলোর মধ্যে সব থেকে বড় ম্যাক্সিমাম যে লেন্থটা সেটাই হচ্ছে তার নর্ম। খুব সিম্পল। একটা ইন্টারভাল দেওয়া আছে ক্লোজড এবি, আমরা ধরো একটা পার্টিশন দিলাম পি, আমি বললাম পার্টিশনটা হচ্ছে x0 পয়েন্ট যেটা এ, তারপরে x1, তারপরে x2, তারপরে x3, তারপরে x4, দেন x5, দেন এটা হচ্ছে xn বা x6 সাপোজ। তাহলে এই পার্টিশন কি করছে, আমরা দেখো এখানে 7খানা পয়েন্ট নিয়েছি, তাহলে কতগুলো সাব ইন্টারভাল আছে দেখবে। একটা সাব ইন্টারভাল x0 থেকে x1 বা a থেকে x1 এক নম্বর, এটা 2 নম্বর সাব ইন্টারভাল x1 থেকে x2, এটা 3 নম্বর সাব ইন্টারভাল x2 থেকে x3, এটা 4 নম্বর x3 থেকে x4, এটা 5 নম্বর x4 থেকে x5, এটা 6 নম্বর। এই 6টা সাব ইন্টারভালের মধ্যে সব থেকে বড় বা ম্যাক্সিমাম, ঠিক আছে, সব থেকে ম্যাক্সিমাম লেন্থের যে সাব ইন্টারভালটা কোনটা সেটা দেখেই বোঝা যাচ্ছে যে 2 নম্বর সাব ইন্টারভালটা সব থেকে ম্যাক্সিমাম লেন্থ, তার যে লেন্থটা সেটাই হবে তার নর্ম। তাহলে পি এর নর্ম কত হবে, এই x1 থেকে x2 এই সাব ইন্টারভালের লেন্থ। বুঝতে পারছি? তাহলে এই সাব ইন্টারভালের লেন্থ কত, x2 মাইনাস x1, তাহলে এটাই হবে পার্টিশনের নর্ম। তাহলে একটা পার্টিশনের নর্ম মানে কোনো পার্টিশন একটা ইন্টারভালকে যতগুলো সাব ইন্টারভালে ভেঙে দিবে সেই সাব ইন্টারভালগুলোর প্রত্যেকটা লেন্থ আছে, তার মধ্যে সব থেকে এটা বড় লেন্থ, সেটাই হচ্ছে তার নর্ম। তাহলে যদি আমরা ম্যাথমেটিক্যালি বলি দ্যাট ইজ, আচ্ছা তার আগে একটা কাজ করি, দ্য নর্ম অফ পি ইজ ডিনোটেড বাই নর্ম পি কে, ঠিক আছে, একটা পার্টিশনের নর্মকে, দ্য নর্ম অফ দ্য পার্টিশন পি is denoted by, এরকম ভাবে নর্মকে লেখা হয়, ডবল দাগ দেওয়া হয় এরকম, নর্ম পি, ঠিক আছে, এটা হচ্ছে চিহ্ন। মড না, মডে যেরকম একটা দাগ দেওয়া হয় এখানে দুটো, এটাকে বলে নর্ম পি। আর এটা মানে কি, নর্ম পি মানে হচ্ছে আর কিছুই না, নর্ম পিটা হচ্ছে ম্যাক্সিমাম অফ, কার মধ্যে ম্যাক্সিমাম, x1 মাইনাস x0 ফার্স্ট সাব ইন্টারভালের লেন্থ, x2 মাইনাস x1 সেকেন্ড সাব ইন্টারভালের লেন্থ, এইভাবে চলতে চলতে xn মাইনাস xn মাইনাস 1 যতগুলো সাব ইন্টারভাল পাচ্ছি পি পার্টিশন দ্বারা, যতগুলো সাব ইন্টারভাল পাচ্ছি সেই প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ গুলো বের করার পর তার যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে নর্ম পি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবার আমি একটা পার্টিশন নিচ্ছি, তোমরা বলবে এই পার্টিশনের নর্ম কত হবে। ধরো পি একটা পার্টিশন, 0, 1/8, 1/2, 5/8, 7/8 আর 1, এটা হচ্ছে একটা পার্টিশন। কার উপর পার্টিশন, কোন ইন্টারভাল, অন ক্লোজ 0,1। তাহলে কে বলতে পারে দেন এই পার্টিশনের নর্ম কত হবে। কি করে বের করব, খুব সিম্পল। সবার আগে চেক করতে হবে যে পার্টিশনটা এই ইন্টারভালটাকে কতগুলো সাব ইন্টারভালে ভাঙলো। আচ্ছা পার্টিশনটা তাহলে মেজার করছি, প্রথম কাজ হচ্ছে, আচ্ছা আমি লাল কালি দিয়ে করছি, ঠিক আছে। তাহলে পার্টিশনটা হচ্ছে প্রথম পয়েন্টটা কত, 0, তাই তো, তাহলে 0 বসিয়ে দিই প্রথমটা, প্রথম পয়েন্টটা তাহলে 0 বসাচ্ছি, ঠিক আছে, 0, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। তারপরে 1/8, 1/8 মানে 8 ভাগের 1 ভাগ, তাহলে এটাকে যদি হাফ ধরি, তারও হাফ, তারও হাফ, তার মানে এরকম, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে এটা 2/8, 3/8, 4/8, 4/8 মানে হাফ, ভালো করে দেখো, 5/8, 6/8, 7/8, 1। আচ্ছা তাহলে কটা সাব ইন্টারভাল তৈরি হলো, একটা, এই যে 0 থেকে 1/8, 1/8 থেকে 1/2, 2 নম্বর আরেকটা সাব ইন্টারভাল এই পার্টিশনটা তৈরি করলো, আরেকটা সাব ইন্টারভাল 1/2 থেকে 5/8, আরেকটা সাব ইন্টারভাল 5/8 থেকে 7/8, আরেকটা হচ্ছে 7/8 থেকে 1। কে বলতে পারে এই সাব ইন্টারভালের লেন্থ কত, প্রথমটা, ফার্স্ট যে সাব ইন্টারভাল তার লেন্থ কত, 1/8। 1/8। আচ্ছা এর লেন্থটা হচ্ছে তাহলে 1/8। নেক্সট এই সাব ইন্টারভালের লেন্থ 1/8 থেকে 1/2, 1/8 মানে 4/8, 1/2 সরি 1/2 মানে 4/8, তাই না। তাহলে 4/8 থেকে 1/8 বাদ দাও, কত হবে,
3/8 আচ্ছা 1-এর 2 থেকে 5-এর 8, 1-এর 2 মানে 4-এর 8, 1-এর 8, এটা 2-এর 8, এটা 1-এর 8। তার মানে আমি বলতে চাইছি নর্ম পিটা হচ্ছে ম্যাক্সিমাম অফ প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ। 1-এর 8, 3-এর 8, 1-এর 8, 2-এর 8, 1-এর 8। কে বলতে পারে কত হবে, কোনটা ম্যাক্সিমাম? এই যে 3-এর 8 3-এর 8, এটাই সব থেকে বড় সাব ইন্টারভালের লেন্থ। তাহলে সব থেকে, তাহলে তোমাদের কাজ হচ্ছে, ব্যাপারটা খুব সিম্পল, যে একটা পার্টিশন না হলো, পার্টিশনটা কি করবে, ইন্টারভালটাকে বিভিন্ন সাব ইন্টারভালে ভেঙে দিবে। তোমরা খালি দেখবে কোন সাব ইন্টারভালের লেন্থটা বড়, যে যার লেন্থটা বড় সেটাই হচ্ছে তার নর্ম, সেই লেন্থটাই হচ্ছে নর্ম। তাহলে নর্ম পি কত? 3-এর 8। আরেকটা পার্টিশন দিচ্ছি, ধরো পি ড্যাশড 0, 3-এর 8, একের 2, 1। কে বলতে পারে এর নর্ম কত? বলো। 4/8 4/8 মানে কত? 1-এর 2, এটা বলতে চাইছো? দেখো এটাই সব থেকে বড় সাব ইন্টারভালের লেন্থ, এর থেকে বড় আছে। ঠিক আছে, ক্লিয়ার? 1-এর 2 হবে কিনা? এই যে এইটা, হ্যাঁ স্যার এই সাব ইন্টারভালটা, এটা হবে হচ্ছে এখান থেকে এটা হবে 3-এর 8, এখান থেকে এটা হবে হচ্ছে 1-এর 8, এটা হবে 3-এর 8, আমি জাস্ট এখানে লিখছি, এটা হবে 1-এর 8, আর এটা হবে 1-এর 2 মানে 4-এর 8। তাহলে 1-এর 2টা সব থেকে বড়। ক্লিয়ার? আচ্ছা এইবার ধরো বললাম, এবার কিউ পি এর একটা রিফাইনমেন্ট, ভালো করে বোঝো, এবার কিন্তু খুব কনসেপ্টের ব্যাপার এটা। কিউ পি এর একটা রিফাইনমেন্ট, তাহলে কিউ এর নর্ম আর পি এর নর্ম কোনটা বড় কোনটা ছোট হবে? কিউ যদি পি এর একটা রিফাইনমেন্ট হয়, ভালো করে বুঝতে হবে, এটা ধরো পি একটা যে কোনো ইন্টারভাল এ বির ওপর, পি হচ্ছে একটা পার্টিশন, পি পয়েন্টগুলো আমি কালো কালি দিয়ে লিখলাম, এটা পি। কিউ পি এর রিফাইনমেন্ট, তার মানে কি কিউ এর সাথে আমি এক্সট্রা কিছু অ্যাডিশনাল পয়েন্ট যোগ করে দিলাম, আরো 3টা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করে দিলাম, কালো কালিগুলো তো আছেই প্লাস লাল কালিগুলো যোগ হয়ে গেল, তাহলে দাঁড়ালো কিউ। তাহলে কিউ এ কারা আছে? কালো কালি প্লাস লাল কালি, কালো কালিগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে লাল কালি। তাহলে কে বলতে পারে কার নর্মটা বড় হবে, পি এর না কিউ এর? স্যার পি এর নর্ম বড় হবে। পি এর নর্ম বড়, সমান হতে পারে? মানে এই ছবিতে তো, অন্য ছবিতে রিফাইন যদি করি, রিফাইন করার মানে কি? রিফাইন করা মানে আমরা কি করছি জানো, আমরা রিফাইন করা মানে একটা ইন্টারভালকে পি পার্টিশন ধরো কিছু সাব ইন্টারভালে ভেঙে দিচ্ছিল, রিফাইন করা মানে আরো এক্সট্রা অ্যাডিশনাল পয়েন্ট নিচ্ছি। তার মানে আগে যে সাব ইন্টারভাল গুলোর লেন্থ হওয়ার কথা তার থেকে কি হলো, রিফাইন মিনিমাম মানে তার থেকে ছোট হতে পারে। ব্যাপারটা হচ্ছে ধরো এটা একটা পার্টিশন, তো বোঝাই যাচ্ছে এই পার্টিশনের ক্ষেত্রে তার নর্ম কি হবে, এই লেন্থটাই তার নর্ম হবে। এবার যদি তার একটা রিফাইনমেন্ট নিই, রিফাইনমেন্ট না নেওয়া মানে ধরো মাঝখানে আরেকটা পয়েন্ট নিলাম, তাহলে কি হলো, নর্মটা কমে গেল না? তাহলে রিফাইন করলে নর্ম কি হয়ে যায়, ছোট বা সমান। বুঝতে পারছি? যেমন একটা উদাহরণ দিই, ধরো পি একটা পার্টিশন, 0, 1-এর 4, 1-এর 2, 3-এর 4 আর 1, ঠিক আছে? এটা একটা পার্টিশন। আচ্ছা আচ্ছা, এরকম না দিয়ে একটা কাজ করি, একটু অন্যরকম দিই। 1-এর 4, তো 1-এর 4 থেকে 3-এর 4, 1 এরকম দিই। হ্যাঁ, আর কিউ আরেকটা পার্টিশন, 0, 1-এর 4, 1-এর 2, 3-এর 4 আর 1। তাহলে বলো তো পি আর কিউ এদের মধ্যে সম্পর্কটা কি?
পি তে যতগুলো পয়েন্ট ছিল কিউতেও ততগুলো আছে না? 0 আছে, 1-এর 4 আছে, 3-এর 4 আছে, 1 পিতে আছে, কিউতে আছে। তাহলে কিউতে একটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করলাম, তাহলে কিউ কে কি বলা হবে? কিউ ইজ এ রিফাইন্ড পি। এবার বলো তো যে পি এর নর্ম আর কিউ এর নর্ম কত কত? পি এর নর্ম 1/2। পি এর নর্ম 3-এর 4 মাইনাস 1-এর 4, এইটা, তাই না? এটাই হচ্ছে সব থেকে বড় লেন্থ। তাহলে এই লেন্থটা কি হবে? এই সাব ইন্টারভ্যালের লেন্থ মানে 2-এর 4, 2-এর 4 মানে 1-এর 2, কারেক্ট। আর কিউ এর নর্ম কিউ এর নর্ম সব জায়গায় সমান। সব জায়গায় সমান, কত সেটা? প্রত্যেকটা জায়গায় 1। 1/4। 1/4। তাহলে দেখো তো রিফাইন করলাম, তাহলে কি হয়ে গেল? অতএব কিউ এর নর্ম ছোট হয়ে গেল পি এর নর্মের থেকে। তো ছোট বা সমান হয়, তো এখানে স্ট্রিক্টলি লেস দ্যান হলো, ঠিক আছে, এখানে লেস দ্যান লিখছি, কিন্তু অনেক ক্ষেত্রে সমানও হতে পারে। বুঝতে পারা গেছে? সমান কখন হতে পারে? যেটা ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যাল লেন্থ, ধরো এই লেন্থটা হচ্ছে ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যাল লেন্থ, এখানে কোনো অ্যাডিশনাল পয়েন্ট যোগ করিনি, তাহলেই হয়ে যাবে। যেটা পি এর ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যাল লেন্থ, সেখানে যদি কোনো অ্যাডিশনাল পয়েন্ট যোগ না করে যদি কিউ পাই, ধরো অন্য জায়গায় অ্যাডিশনাল পয়েন্ট যোগ করলাম, তাহলে নর্মটা সেম থাকবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে কিউ যদি পি এর একটা রিফাইনমেন্ট হয়, তাহলে কিউ এর নর্ম পি এর নর্মের থেকে ছোট বা সমান হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এইবার একটা ছোট্ট থিওরেম আছে, করিয়ে ফেলি। থিওরেম, একটা ফাংশন নিচ্ছি, f from closed ab to r, ঠিক আছে? f হচ্ছে একটা ফাংশন ক্লোজড ab থেকে r এ। আচ্ছা, সবার আগে একটা কাজ করি, ফাংশনটাকে ধরে নিই বাউন্ডেড অন ক্লোজড ab। বাউন্ডেড না হলে কিন্তু তার সুপ্রিমাম ইনফিমাম সেগুলো এক্সিস্ট করে না, সেই কারণে আমাদের বেসিক ফার্স্ট কাজ হচ্ছে, ঠিক আছে, যে ফাংশনটাতে বাউন্ডেড সেটা ধরে নেওয়া। পি আর কিউ be any two partitions, P আর Q দুটো পার্টিশনস, ঠিক আছে, অফ AB, AB এর উপর, দেন তাহলে LP, F less than equal to UQ, F এবং LQ, F less than equal to UP, F। আমি আরেকবার বলে দিচ্ছি থিওরেমটা কি বলেছে। f হচ্ছে একটা ফাংশন ক্লোজড ab থেকে r, কিরকম ফাংশন? বাউন্ডেড, ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে বাউন্ডেড। আচ্ছা, পি আর কিউ কি? পি আর কিউ হচ্ছে দুটো পার্টিশন ab এর উপর, তাহলে পি পার্টিশনের রেসপেক্টে যা লোয়ার সাম হবে তার থেকে বলছি কিউ পার্টিশনের রেসপেক্টে আপার সামটা বড় বা সমান হবে। সিমিলারলি কিউ পার্টিশনের রেসপেক্টে যা লোয়ার সাম হবে তার থেকে পি পার্টিশনের রেসপেক্টে যেটা আপার সাম হবে সেটা বড় বা সমান হবে। কি করে দেখাবো, কে বলতে পারে? তোমরাই বলবে, খুব সোজা এর প্রমাণটা। দু লাইন, একবারে দু লাইনের প্রমাণ, একটা পার্ট দু লাইন আর একটা পার্ট দু লাইন, একই। কে বলতে পারে যে এল পি কমা এফ এর থেকে ইউ কিউ কমা এফ কি করে বড় বা সমান? দেখি কেউ একটা ট্রাই করবে। করবে ট্রাই, কি করে হচ্ছে এটা আগে ট্রাই করো। এল পি কমা এফ এর থেকে পি এর রেসপেক্টে, পি পার্টিশন একটা কিউ একটা পার্টিশন, পি পার্টিশনের রেসপেক্টে ফাংশনের যা লোয়ার সাম, কিউ পার্টিশনের রেসপেক্টে লোয়ার সামটা আপার সামটা তার থেকে বড় বা সমান। এটা পি এর রেসপেক্টে লোয়ার সাম, এটা কিউ এর রেসপেক্টে আপার সাম, তাহলে বলছে পি পার্টিশনের রেসপেক্টে ফাংশনের যা লোয়ার সাম তার থেকে কিউ পার্টিশনের রেসপেক্টে আপার সামটা বড় বা সমান। কে বলতে পারে কি করে হবে?
Sir, we know that LPF greater than equal to LQF. LPF greater than or less than equal to Less than equal to LQF. LQF বলছো কেন why হ্যাঁ, এটা আগের থিওরেমে আমরা প্রমাণ করেছিলাম। আর লেস দ্যান ইকুয়াল টু, আগের থিওরেম মানে এটা এই থিওরেম LPF থেকে LQF এটা যেটা আগের দিন করেছিলাম, হ্যাঁ এটা হ্যাঁ। কিন্তু এখানে তো Q কে P এর রিফাইনমেন্ট বলা ছিল, এখানে তো কিছু বলা নেই, এখানে কোথাও বলিনি Q P এর রিফাইনমেন্ট, এখানে বলেছি P আর Q জাস্ট দুটো পার্টিশন। আমি কি বলেছি কোথাও রিফাইনমেন্ট কিউটা P এর রিফাইনমেন্ট বলিনি তো। রিফাইনমেন্ট হলে ঠিক আছে, যদি রিফাইনমেন্ট নি তাহলে তোমার অ্যানসারটা কারেক্ট যে হ্যাঁ স্যার লোয়ার সামে বেড়ে যায়, রিফাইন করলে বেড়ে যায়, কিন্তু আমি তো কোথাও বলিনি যে Q P এর রিফাইনমেন্ট বা P Q এর রিফাইনমেন্ট, এটা রিফাইনমেন্ট নাও হতে পারে, তখন এটা বলা যাবে? যদি রিফাইনমেন্ট হতো তাহলে তুমি যেটা বলতে যাচ্ছিলে আমি বলে দেবো, সেটা হচ্ছে স্যার লোয়ার সাম এলপিএফ এর থেকে লোয়ার সাম কিউপিএফ কিউএফ এর থেকে কিউএফ একটা বড় হবে, আর স্যার যেহেতু এটা লোয়ার সাম কিউ এর রেসপেক্টে আপার সাম তার থেকে বড়, এটা আপনি করিয়েছেন লোয়ার সামের থেকে আপার সাম বড় হয় কোনো একটা পার্টিশনের রেসপেক্টে, তাহলে ইজি। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এইটা কি করে হয়, হাউ ইজ ইট পসিবল, এখানে তো দেওয়া নেই। ইট ইজ নট গিভেন দ্যাট পি অ্যান্ড কিউ বা কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি অর পি ইজ এ রিফাইনমেন্ট অফ কিউ, দেওয়া নেই, তাহলে এটা বলতে পারি না, এটা সম্ভব না। অন্য কেউ ট্রাই করবে কেউ? এখানে কেউ কারো রিফাইনমেন্ট দিয়ে দেয়নি, তাহলে কি করে হবে? স্যার একটা কথা হলো বলো বলো। স্যার, এখানে তো স্যার মানে বলেই দিয়েছে এ কমা বি ক্লোজটা পি এন্ড কিউ এ কমা বি ক্লোজড এর মধ্যেই আছে। আছে, হ্যাঁ কারেক্ট। তার মানে কি স্যার, পি ইউনিয়ন কিউ এটা এটার রিফাইনমেন্ট এ কমা বি ক্লোজড। হ্যাঁ এটা কারেক্ট বলেছো, স্যার এইখান থেকে ঠিক বলেছো, এটা এটা ঠিক বলেছো। ধরো আমরা ধরে নিই, কারেক্ট ঠিক বলছো অভিজিৎ, ধরো আমরা ধরে নিলাম এস, এস হচ্ছে পি আর কিউ এর ইউনিয়ন, ঠিক আছে, এস হচ্ছে পি আর কিউ এর ইউনিয়ন, ভালো করে বোঝো। ধরো কালো কালির যে পয়েন্টগুলো নিচ্ছি সেগুলো পি, একটা পার্টিশন, আর লাল কালির যে পয়েন্টগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে কিউ, আরেকটা পার্টিশন, অন্য পার্টিশন, শুধুমাত্র লাল কালিগুলো। এবার যদি আমি দুটো পার্টিশনের ইউনিয়ন করি, ইউনিয়ন করা মানে দুটো পার্টিশনে ইউনিয়ন করি, তার মানে লাল কালি কালো কালি দুটো পার্টিশনই পড়ে যাবে, মানে দুটো পার্টিশনই এই লাল কালির পয়েন্ট এবং কালো কালির পয়েন্ট দুগুলো মানে সবগুলোকেই আমরা কি করব কনসিডার করব ইউনিয়ন করা মানে। দেখো এই দুটো তো কমন হয়ে যাবে এখানে, কারণ এই এন্ড পয়েন্ট দুটো কমন হয়ে যাবে। আর যদি এরকম ভাবে কালো কালির একটা পার্টিশন নিই আর লাল কালির যদি একটা পার্টিশন নিই, ধরো পি হচ্ছে একটা পার্টিশন কিউ একটা পার্টিশন, তাহলে তাদের ইউনিয়ন যদি করি, তাহলে ইউনিয়ন করলে তার মধ্যে সব চলে আসবে কালো কালি লাল কালি। তাহলে কি আমরা এটা বলতে পারি যে এস যেটা পি আর কিউ এর ইউনিয়ন ধরেছি সেটা একটা পার্টিশন হবে? হবে এস একটা পার্টিশন হবে, পি পার্টিশন আর কিউ পার্টিশনের ইউনিয়ন করলে আরেকটা পার্টিশন হয়, হচ্ছে একটা পার্টিশন, এটা পার্টিশন হচ্ছে না। দেখো তো লাল কালি কালো কালি গুলোকে যদি আমরা পরপর লিখি তাহলে এখান থেকে শুরু হচ্ছে এটা, তারপরে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট, তারপরে এই দুটো একসাথে নিচ্ছি লাল কালি কালো কালি, তাহলে এটা পার্টিশন হচ্ছে কিনা? তাহলে দেন এস বি এ পার্টিশন অফ এ বি, তাহলে এসটা একটা পার্টিশন হবে এন্ড এবং তার পাশাপাশি এস বি এ রিফাইনমেন্ট অফ, এবং এসটা খুব ভালো করে দেখো রিফাইনমেন্ট হচ্ছে কিনা অফ বোথ পি অ্যান্ড কিউ, পি এরও রিফাইনমেন্ট কিউ এরও রিফাইনমেন্ট। কেন পি এর রিফাইনমেন্ট? কারণ পি মানে হচ্ছে ধরো কালো কালির পয়েন্ট, তাহলে কালো কালির পয়েন্টগুলোর সঙ্গে লাল কালির পয়েন্টগুলো এক্সট্রা যোগ করেছি, তাহলে এস পেয়েছি। আর যদি বলি যে এসটা কেন কিউ এর রিফাইনমেন্ট, তাহলে লাল কালিগুলোর সঙ্গে এক্সট্রা কালো কালির পয়েন্টগুলো যোগ করে রিফাইন পেয়েছি। তার মানে বোথ পি আর কিউ দুটো পার্টিশনেরই রিফাইনমেন্ট হচ্ছে এস, কারণ এস কে পাচ্ছি কি করে, পি পার্টিশনের সঙ্গে কিউ পার্টিশনে অ্যাডিশনাল পয়েন্ট যোগ করে এস পাচ্ছি, তাহলে এসটা পি এর রিফাইনমেন্ট। আবার সিমিলারলি কিউ পার্টিশনের সঙ্গে অ্যাডিশনাল পি পয়েন্টগুলো যোগ করে কি পাচ্ছি, পি পার্টিশনের পয়েন্ট যোগ করে এস পাচ্ছি, তাহলে এস হচ্ছে পি এরও রিফাইনমেন্ট কিউ এরও রিফাইনমেন্ট। আমি কি এটা বোঝাতে পারলাম? নাও এইবার তোমরা বলতে পারো যেই লজিকটা তোমরা বলছিলে কি এলপিএফ
লোয়ার সাম পি এর রেসপেক্টে, আর এল এস এফ কে বড় কে ছোট হবে? পি এর রেসপেক্টে লোয়ার সাম আর এস এর রেসপেক্টে লোয়ার সাম। এস হচ্ছে পি এর রিফাইনমেন্ট, এস পি এর রিফাইনমেন্ট, এল এস এফ বড় হবে। এল এস এফ বড় বা সমান হবে, কারণ এই যে এসটা হচ্ছে রিফাইনমেন্ট পি এর। আচ্ছা, এবার এল এস এফ এর থেকে ইউএসএফ আবার বড়, কারণ একই পার্টিশনের রেসপেক্টে যদি তুমি লোয়ার সাম নাও তাহলে লোয়ার সামের থেকে আমরা এটা পড়েছি সবসময় আপার সামটা বড় বা সমান হয়। এবার ইউএসএফ বড় না ইউ কিউএফ বড়? আচ্ছা, কিউ হচ্ছে একটা পার্টিশন, কিন্তু এস তার রিফাইনমেন্ট। রিফাইন করলে আপার সাম কি হয়ে যায়? কমে যায়। কমে যায়। তাহলে এস এ রিফাইন করেছি, আপার সাম ছোট করে দিলাম। বুঝতে পারলাম? এবার মাঝখানের দুটো বাদ দিয়ে দাও। তারপরে একবারে বাঁ দিকে ছিল এলপিএফ, এই যে এটা, আর একেবারে ডান দিকে হচ্ছে ইউকিউএফ। তাহলে এলপিএফ লেস দ্যান ইকুয়াল টু ইউকিউএফ। কমপ্লিট। দেখো প্রমাণ করে ফেললাম একটা। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে এটাও সিমিলারলি এবার বলো তোমরা প্রমাণ করো কি হবে এটা। তাহলে এলকিউএফ লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ কি করে প্রমাণ করব? এলকিউএফ কি করে প্রমাণ করব? লেস দ্যান ইকুয়াল টু কত হবে বলো? এল এসএফ। এস হচ্ছে কি? এস রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট হলে কিউ এর রিফাইনমেন্টও এস, তাহলে লোয়ার সাম কি হবে? বেড়ে যাবে। আবার এল এফ এস এফ এর থেকে ইউএসএফ বড় বা সমান, আপার সাম বড় বা সমান লোয়ার সামের থেকে একই পার্টিশনের রেসপেক্টে। আবার ইউএসএফ এর থেকে ইউপিএফ কি হবে? বড় বা সমান হবে। কেন? কারণ এস হচ্ছে রিফাইনমেন্ট, রিফাইন করলে আপার সাম ছোট হয়ে গেল। এবার মাঝখানে দুটো যদি বাদ দিয়ে দিই তাহলে অর এল কিউ এফ লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ। আমি কি বোঝাতে পারলাম? তার মানে আমি বলতে চাইছি, ভালো করে বিষয়টা বোঝো, তার মানে পি আর কিউ যে কোনো পার্টিশন হোক, সব সময় যে কোনো পার্টিশনের ক্ষেত্রে আপার সাম গুলো লোয়ার সামের থেকে বড় হয়। সেম পার্টিশনের ক্ষেত্রে তো হয়ই। যদি সেম পার্টিশন নিই, ধরো আমরা একটাই পার্টিশন দিলাম পি, তাহলে পি পার্টিশনের রেসপেক্টে এলপিএফ এর থেকে ইউপিএফ তো বড় বা সমান হয়, তাতে আমাদের কোনো কিছু এক্সট্রা নতুনত্ব কিছু নেই, এটা আমরা জানি, এটা আমরা করে এসেছি। কিন্তু অন্য পার্টিশনও যদি নিই, তাও যে কোনো পার্টিশনের রেসপেক্টে লোয়ার সাম নিই আর যে কোনো পার্টিশনের রেসপেক্টে ফাংশনের আপার সাম নিই, সব সময় মাথায় রাখবে আপার সাম গুলো যে কোনো পার্টিশনের রেসপেক্টে বড় বা সমান হবে। দেখো কিউ এর রেসপেক্টেও আপার সাম বড় বা সমান হলো, এখানে পি এর রেসপেক্টেও আপার সাম বড় বা সমান হলো। লোয়ার সামের থেকে আপার সাম সবসময় বড় বা সমান হয়, পার্টিশন চেঞ্জ করলেও একই ব্যাপার। সেম পার্টিশন রাখলে তো হয়ই, পার্টিশন যদি আলাদাও করি, অন্য পার্টিশন নিই, তাও হবে। বুঝাতে পারলাম? নেক্সট আর একটা ছোট্ট থিওরি। ধরো একটা ফাংশন দিলাম, এফ ক্লোজড এ বি থেকে আর, ঠিক আছে, বি বাউন্ডেড, ফাংশনটা বাউন্ডেড বলে দিলাম কোথায়? অন ক্লোজড এ বি। একটা ফাংশন দিলাম ক্লোজড এ বি থেকে আর, ফাংশনটা বললাম বাউন্ডেড। তাহলে দেন লোয়ার ইন্টিগ্রাল করেছিলাম এর আগের দিন, তার থেকে আপার ইন্টিগ্রাল সবসময় বড় বা সমান হবে। আচ্ছা, যদি সমান হয়ে যায় তাহলে তো ফাংশনটা ইন্টিগ্রেবল হয়ে গেল, আর যদি সমান না হয় এরকমও হতে পারে যে আপার ইন্টিগ্রালটা বড় লোয়ার ইন্টিগ্রালটা ছোট, হতেই পারে। তার মানে আমি বলতে চাইছি লোয়ার ইন্টিগ্রালের থেকে আপার ইন্টিগ্রাল হয় বড় বা সমান, ছোট কোনদিন হয় না। প্রুফ প্রুফ তো করবো, তার আগে আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আচ্ছা, অম্বিশা মাইক অন করো। অম্বিশা বলবে আমাকে যে লোয়ার ইন্টিগ্রাল, ঠিক আছে, এ টু বি এফ মানে কি? লোয়ার ইন্টিগ্রাল মানে কি? এ টু বি এফ। অম্বিশা, লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মানে কি? ডেফিনেশনটা কি? supremum of সুপ্রিমাম অফ, ভেরি গুড, বলো। lower integral p comma f ইন্টিগ্রাল না, লোয়ার সাম। hello sorry sir lower sum হ্যাঁ, p a comma b close মানে সিম্পল ব্যাপার যে যত লোয়ার সাম আছে তার সুপ্রিমাম, তাই তো? লোয়ার সাম গুলোর সুপ্রিমাম। আর আপার ইন্টিগ্রাল? upper integral infimum
কার ইনফিমাম? infimum of upper sum of P of আপার সামগুলোর ইনফিমাম। আপার সামগুলো কি করে লিখছি? ইউপি কমা এফ, কিন্তু পিটা হচ্ছে যে কোনো UP, পার্টিশন, যে কোনো পার্টিশন partition পি অফ এবি। A comma B. ঠিক আছে, কারেক্ট। আচ্ছা, এটা আমরা জানি ডেফিনেশন অনুসারে। তাহলে আমাদেরকে এবার দেখাতে হবে লোয়ার ইন্টিগ্রালের থেকে আপার ইন্টিগ্রাল গুলো বড় বা সমান। এক কাজ করি, যে কোনো দুটো পার্টিশন ধরে নিই, পি আর কিউ, ভালো করে দেখো, ঠিক আছে? বি এনি টু পার্টিশনস, যে কোনো দুটো পার্টিশন নিয়ে নিলাম অফ এ বি, ঠিক আছে? পি আর কিউ যে কোনো দুটো পার্টিশন এ বির ওপর। দেন এখনই আমরা যেটা থিওরেমটা করলাম সেখান থেকে আমরা বলতে পারি এল পি এফ আর ইউ কিউ এফ কে বড় কে ছোট? এই যে জাস্ট এল পি এফ আর ইউ কিউ এফ, কোথাও রিফাইন টিফাইন কিছু বলিনি, জাস্ট যে কোনো দুটো পার্টিশনের রেসপেক্টে এল পি এফ এর থেকে ইউ কিউ এফ গুলো বড় বা সমান হয়। আচ্ছা, এবার ধরো কাউকে বললাম কিউ এর জায়গায়, এই যে কিউ, তার জায়গায় কিউ ড্যাশ দিব, একটা পি একটা কিউ ড্যাশ, দুটো পার্টিশন। তাহলে এখানে যদি কিউ ড্যাশ দিই, এই স্টেটমেন্টটা কি ট্রু না ফলস? কিউ এর জায়গায় যদি কিউ ড্যাশ দিই, স্টেটমেন্টটা কি চেঞ্জ হবে না সেম থাকবে? সেম থাকবে। সেম থাকবে, আচ্ছা কারেক্ট। এবার একটা কাজ করি, কাউকে বললাম কিউটা ফিক্সড রাখছি, কিউটাকে চেঞ্জ করছি না, পিটাকে চেঞ্জ করি, পি এর জায়গায় পি ড্যাশ, তাহলে স্টেটমেন্টটা সেম থাকবে? পি এর জায়গায় যদি পি ড্যাশ রাখি, হ্যাঁ স্যার, সেম থাকবে। কারণ যে কোনো দুটো পার্টিশন নিই, সে নাম পি দি বা পি ড্যাশ দি, ব্যাপারটা একই, যে লোয়ার সাম সবসময় আপার সামের থেকে ছোট বা সমান হয়। তার মানে আমি বলতে চাইছি পি এর জায়গায় যদি পি ড্যাশ দিই বা পি ডবল ড্যাশ দিই, ব্যাপারটা সেম থাকবে কিনা, তাই তো? আচ্ছা, তাহলে ঠান্ডা মাথায় আমাকে বলো তোমরা, যে যদি আমরা কিউটাকে ফিক্সড রাখি, কিউকে ফিক্সড রাখছি, ভালো করে দেখো, কিপিং কিউ ফিক্সড, কিউকে ফিক্সড রাখছি, পি চেঞ্জ হতে পারে, তাহলে কি আমরা বলতে পারি দিস ইনইকুয়ালিটি, যে ইনইকুয়ালিটিটা লিখলাম, এই যে এল পি এফ এর থেকে ইউ কিউ বড় বা সমান, হোল্ডস ফর, এই ইনইকুয়ালিটিটা, এই যে এই ইনইকুয়ালিটিটা, এটাকে এক নাম দিয়ে দিতে পারো, না নাম দিলেও হয়, যাই হোক, এই এক হোল্ডস ফর এভরি পার্টিশন, পি এর জায়গায় যে কোনো পার্টিশন দিই তার জন্যই হবে, হবে না? যে কোনো পার্টিশন পি এর জায়গায় যদি পি ড্যাশ দিই তাও হবে। তার মানে যে কোনো পার্টিশন যদি আমরা নিই পি এ বি থেকে, পি এ বি মানে দ্য সেট অফ অল পার্টিশনস অফ এ বি, সেখান থেকে যে কোনো পি এর জন্য হবে। তাহলে কি আমরা বলতে পারি এই ইনইকুয়ালিটি যেটা এক নম্বরটা লিখলাম, সেটা এরকম ভাবে বলতে পারি যে এল পি কমা এফ লেস দ্যান ইকুয়াল টু ইউ কিউ কমা এফ ফর অল, যে কোনো পি এর জন্য, ফর অল পি বিলংস টু পি অফ এ বি, বলতে পারি? তাহলে দেখো তো তোমরা, ইউ কিউ এফ, কিউ ফিক্সড, এটা একটা নাম্বার, ইউ কিউ এফ মানে একটা আপার সাম, এই ইউ কিউ এফটা যে কোনো পি এর থেকে, যে কোনো পি এর জন্য এল পি এফ গুলোর থেকে সবসময় বড় বা সমান, ভালো করে বোঝো, এই ইউ কিউ এফটা যে কোনো পি এর জন্য এল পি এফ গুলোর থেকে বড় বা সমান। তার মানে যত লোয়ার সাম নাও, প্রত্যেকটা পার্টিশন নিয়ে নাও, প্রত্যেকটা পার্টিশনের জন্য যত লোয়ার সাম হবে, সেই লোয়ার সাম গুলোর থেকে ইউ কিউ কমা এফটা বড় বা সমান। তাহলে কি আমরা বলতে পারি দেন ইউ কিউ কমা এফ, এইটা is an upper bound of the set L P, F, L P, F এর একটা আপার বাউন্ড, যত পার্টিশন আছে, যত পার্টিশন আছে সমস্ত পার্টিশনের রেসপেক্টে লোয়ার সাম গুলো নাও, সেই লোয়ার সাম গুলোর থেকে কে বড়? এটা বড়, তাহলে এটা একটা আপার বাউন্ড হবে না? আমি কি বোঝাতে পারলাম? আর অম্বিশা কি বলেছে? অম্বিশা বলেছে যে স্যার ইউ কিউ এফ গুলোর মধ্যে, সরি এল পি এফ গুলোর হচ্ছে একটা আপার বাউন্ড হচ্ছে ইউ কিউ এফ, তাই না? তাহলে ইউ কিউ এফটা কি, এই লাইনটাকে আমি একটু দাগাচ্ছি, এটা হচ্ছে এল পি এফ, এই সেটটার আপার বাউন্ড। আর অম্বিশা বলেছে যে এই সেটটার, এই যে এই সেটটার লিস্ট আপার বাউন্ড হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। তাহলে বলো এল পি এফ এই সেটটার লিস্ট আপার বাউন্ড সুপ্রিমাম লোয়ার ইন্টিগ্রাল, আর ইউ কিউ এফ জাস্ট একটা আপার বাউন্ড, তাহলে কে বড় কে ছোট হবে?
ইউ কিউ এফ হচ্ছে জাস্ট একটা আপার বাউন্ড, আর লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এটা হচ্ছে একটা লিস্ট আপার বাউন্ড, আর ইউ কিউ এফ হচ্ছে একই সেটের একটা আপার বাউন্ড। তাহলে বলো কে বড় কে ছোট? লেস দেন হবে। ইউ কিউ এফটা জাস্ট একটা আপার বাউন্ড, আর লোয়ার ইন্টিগ্রাল হচ্ছে সুপ্রিমাম, সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড একই সেটের। তাহলে লোয়ার সাম গুলোর আপার বাউন্ড হচ্ছে ইউ কিউ এফ, আর লোয়ার সাম গুলোর লিস্ট আপার বাউন্ড হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। তাহলে লোয়ার ইন্টিগ্রালটা কি হবে? লিস্ট আপার বাউন্ডটা ছোট বা সমান। আমি কি বোঝাতে পারলাম? এইবার এই যে রিলেশনটা পেলাম এটাকে নাম দিলাম 2। এবার এই 2 রিলেশনটাতে দেখো ভালো করে, যদি এখানে কিউ কে ফিক্স না করে কিউ কে যদি এবার চেঞ্জ করি, যদি এখানে কিউ এর জায়গায় কিউ ড্যাশ নিতাম তাহলে এখানে কিউ ড্যাশ হতো। ব্যাপারটা বুঝতে হবে, যদি কিউ এর জায়গায় কিউ ড্যাশ তাহলে এখানে কিউ ড্যাশ, এখানেও কিউ ড্যাশ, এখানেও কিউ ড্যাশ, সমস্ত জায়গায় কিউ ড্যাশ, এখানেও কিউ ড্যাশ। কিউ এর জায়গায় যদি কিউ ডবল ড্যাশ নিতাম ব্যাপারটা সেম হয়ে যেত। তার মানে আমি বলতে চাইছি এবার যদি কিউটাকে আমরা চেঞ্জ করি, the inequality 2 holds for every q, যে কোনো পার্টিশন কিউ এর জন্য হোল্ড করবে এটা। তার মানে আমরা বলতে চাইছি যে লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ লেস দ্যান ইকুয়াল টু ইউ কিউ কমা এফ, সেই কিউ গুলো যে কোনো পার্টিশন হতে পারে। তার মানে এইটা লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ ইজ এ লোয়ার বাউন্ড অফ, কার লোয়ার বাউন্ড? কোন সেটটার? কে বলতে পারে কোন সেটটার লোয়ার বাউন্ড? আপার সাম গুলোর লোয়ার বাউন্ড। কারণ যত ইচ্ছা আপার সাম নাও, যে কোনো পার্টিশন কিউ নাও, তাই না? লোয়ার সাম গুলোর আপার বাউন্ড, এই সরি আপার সাম গুলোর লোয়ার বাউন্ড। আর আপার সাম গুলোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কে বলো? অম্বিসা কি বলেছে? আপার সাম গুলোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ইনফিমাম মানে কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কে? তাহলে এটা হচ্ছে জাস্ট একটা লোয়ার বাউন্ড, আর আপার ইন্টিগ্রালটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে আপার ইন্টিগ্রালটা বড় বা সমান হবে না? কমপ্লিট প্রুফড। দেখো বুঝতে পারলে কিনা? আমি আরেকবার ছোট্ট করে বলে দিই বিষয়টা। লোয়ার ইন্টিগ্রাল মানে, ঠিক আছে, লোয়ার ইন্টিগ্রাল মানে হচ্ছে সুপ্রিমাম। কার সুপ্রিমাম? যত লোয়ার সাম আছে যে কোনো পার্টিশনের রেসপেক্টে, যে কোনো পার্টিশনের রেসপেক্টে প্রচুর লোয়ার সাম পাবো। পার্টিশন শেষ নেই, কোনো একটা ইন্টারভালকে আমরা বিভিন্ন রকম পার্টিশনে ভেঙে দিতে পারি। যত পার্টিশন পাবো প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে লোয়ার সাম দেবো, তার লিস্ট আপার বাউন্ড সুপ্রিমাম। সুপ্রিমাম মানে কি? এর মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড। এগুলো কিন্তু আমি সব এর আগে অ্যানালিসিস ফার্স্ট পার্ট করিয়ে দিয়েছি আগের সেমিস্টারে। আর আপার ইন্টিগ্রাল এটা লোয়ার ইন্টিগ্রাল, এটা হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল, তাই না? লোয়ার ইন্টিগ্রাল আর লোয়ার সাম গুলিয়ে ফেলবে না। লোয়ার ইন্টিগ্রাল মানে লোয়ার সাম গুলোর সুপ্রিমাম, আর এটা হচ্ছে আপার ইন্টিগ্রাল। আপার ইন্টিগ্রাল মানে অম্বিসা ঠিকই বলেছে, ইনফিমাম অফ আপার সাম। আপার সাম গুলোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আমাদের উদ্দেশ্য কি থাকে? আমাদের উদ্দেশ্য থাকে লোয়ার সাম গুলো সবসময় কি পাই আমরা? যে রিকোয়ার্ড এরিয়া তার থেকে ছোট পাই, তাই না? একটা কার্ভ নিলাম, এরকম একটা কার্ভ, তো লোয়ার সাম গুলো আমরা সবসময় কি পাই? দেখবে লোয়ার সাম গুলো সবসময় আমরা ছোট পাই, কার্ভের নিচে থাকে। তো আমাদের কাজ হচ্ছে লোয়ার সাম গুলোকে আস্তে আস্তে বাড়ানো, তার সুপ্রিমাম নেওয়া। আর আপার সাম গুলো কার্ভের উপরে চলে যায় বলে তাকে আমরা কি করি? সবসময় ইনফিমাম নিই, তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার লোয়ার বাউন্ডটা নেওয়ার চেষ্টা করি। তো এইবার ইনফিমাম মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে বড়, তাই না? এবার যে কোনো দুটো পার্টিশন পি আর কিউ নিলাম, এল পি এফ এর থেকে ইউ কিউ এফ গুলো বড় বা সমান। পি যদি চেঞ্জ করি তাহলেও কোনো যায় আসে না, রিলেশনটা সেম থাকবে। তার মানে যে কোনো পি এর জন্য এই রিলেশনটা ট্রু। তার মানে ইউ কিউ এফ এই যে আপার সামটা, এটা সবসময় যত লোয়ার সাম আছে তার থেকে বড় বা সমান। তাহলে ইউ কিউ এফটা কি হবে? একটা আপার বাউন্ড হবে। কার আপার বাউন্ড হবে? যত লোয়ার সাম আছে লোয়ার সামের থেকে সবসময় কি হবে? ইউ পি এফটা, ইউ কিউ এফটা বড় হবে। তাহলে যত লোয়ার সাম মানে এই লোয়ার সামের সেট এল পি এফ, যেখানে পি বিলং করছে পি অফ এবি তে। কিন্তু আমরা কি জানি? লোয়ার সামের সেটের সব থেকে ছোট আপার বাউন্ড কে? লোয়ার ইন্টিগ্রাল।
তাহলে লোয়ার ইন্টিগ্রালটা হচ্ছে এই লোয়ার সামের সেটের লিস্ট আপার বাউন্ড, আর ইউ কিউএফটা হচ্ছে জাস্ট একটা আপার বাউন্ড একই সেটের। তাহলে কে বড় কে ছোট হবে? তাহলে লোয়ার ইন্টিগ্রালটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, আর ইউ কিউএফটা জাস্ট একটা আপার বাউন্ড, তাহলে লিস্ট আপার বাউন্ডটা ছোট বা সমান। এবার এই যে রিলেশনটা, সেই রিলেশনটাকে যেরকম ভাবে পি এর জন্য ট্রু, সেরকম ভাবে যে কোনো কিউ এর জন্য এটা ট্রু হবে, যে কোনো কিউ এর জন্য এটা ট্রু হবে, কারণ যে কোনো পার্টিশন তুমি কিউ নাও, কিউ এর জায়গায় যদি কিউ ড্যাশ করো, কিউ ডবল ড্যাশ করো, এই রিলেশনটা একই থাকবে। তার মানে আমি বলতে চাইছি এবার ইউ কিউ গুলোকে যদি ভ্যারি করি, তাহলে আপার সাম গুলো যেগুলো আছে সেই আপার সাম গুলো দেখো লোয়ার ইন্টিগ্রালের থেকে বড় বা সমান। তাহলে এই যে লোয়ার ইন্টিগ্রাল, সেই লোয়ার ইন্টিগ্রালটা কি হবে? আপার সাম গুলোর একটা লোয়ার বাউন্ড। তাহলে লোয়ার ইন্টিগ্রাল এই যে নিচে a টু বি এফ, এটা হবে ইজ এ লোয়ার বাউন্ড অফ আপার সাম গুলোর। আপার সাম গুলো মানে ইউ কিউ এফ গুলো, যেখানে কিউ বিলং করছে পি অফ এ বি, তার মানে কিউ হচ্ছে এ বির উপরে একটা পার্টিশন। কিন্তু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কে? এই আপার সাম গুলোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আপার সাম গুলোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে আপার ইন্টিগ্রাল, আর লোয়ার ইন্টিগ্রালটা হচ্ছে শুধু একটা লোয়ার বাউন্ড। তাহলে এটা শুধু লোয়ার বাউন্ড, লোয়ার ইন্টিগ্রাল, আর আপার ইন্টিগ্রালটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা কি হবে? বড় বা সমান। ব্যাস, এটাই আমরা করেছি। বোঝাতে পারলাম? ক্লিয়ার? নেক্সট, এবার একটা অঙ্ক দিচ্ছি, একটা এক্সাম্পল। আচ্ছা, কাউকে যদি বলি যে ইন্টিগ্রেশন এ টু বি এক্স ডিএক্স, পারবে? এক সেকেন্ডের মতো বলে দিতে হবে সবাই, পারবে সবাই। কাউকে যদি বলি ইন্টিগ্রেশন এ টু এক্স ডিএক্স, সবাই পারবে? কত হয়? কি বলছে? কত হয়? x স্কয়ার বাই 2। হাফ ইন্টু b স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাই কি বলেছো না অন্য কেউ কিছু বলেছো? যদি অন্য কেউ কিছু বলেছো তাহলে বিপদ অনিবার্য তোমাদের। যদি এই ইন্টিগ্রেশন না পারো তাহলে আমার কিছু বলার নেই। এ টু বি এক্স মানে এরকম না যে আমরা নতুন জিনিস শিখছি মানে আগের জিনিসগুলো সব ভুলে ফেলতে হবে, এরকম ব্যাপারটা না, যাতে না হয়। উচ্চ মাধ্যমিককে আমরা ভুলে যাব, অনার্স শিখবো, তাহলে ম্যাথমেটিক্স শিখতে পারবে না। বেস তৈরি করতে হবে, তারপর এক্সট্রা শিখতে হবে। বেশি ভুলে গেলে, আমি যোগ গুণ ভাগ ভুলে গেলাম, তারপরে আমি বড় ম্যাথমেটিশিয়ান হওয়া যায় না কোনোদিন। তো এ টু বি এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশনের লিমিট গুলো বসলাম, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, তাই তো? তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। আচ্ছা, তার মানে আমি বলতে চাইছি যদি আমি কাউকে বলি যে এফ এক্স ইকুয়াল টু এক্স একটা ফাংশন অন ক্লোজড এবি, তাহলে এই ফাংশনটা কি ইন্টিগ্রেবল? এফটা ইন্টিগ্রেবল তো? আমরা সবাই জানি এফ ইন্টিগ্রেশন করা যায়, এবং তার ইন্টিগ্রেশনের ভ্যালু কত হয়? এই যে হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এই কোশ্চেনটা আমরা এবার অ্যানালিটিক্যালি করব। কি করব? প্রুভ দ্যাট। লিখে ফেলো অ্যানালিটিক্যালি, রিমেন ইন্টিগ্রেশন দিয়ে। দ্য ফাংশন এফ, ঠিক আছে, ডিফাইন অন এ বি, ক্লোজড ইন্টারভাল এ বিতে, বাই fx equal to x, যেখানে x হচ্ছে ক্লোজড এ বিতে আছে, is integrable। বলছে fx equal to x, এটা হচ্ছে ইন্টিগ্রেবল অন কোথায়? ক্লোজড এ বিতে, ঠিক আছে? বাই, আচ্ছা এটা ইন্টিগ্রেবল এন্ড এভালুয়েট, এবং তার সাথে সাথে এভালুয়েট করো এ টু বি এফ, এ টু বি এফ এর মান বের করো। তাহলে যদি আমরা বলি যে উচ্চ মাধ্যমিকের নিয়মে, তাহলে সবাই এক সেকেন্ডে বলে দেবো যে হ্যাঁ স্যার এটা ইন্টিগ্রেবল করা যায় এবং তার ভ্যালু হচ্ছে হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কিন্তু আমি যদি বলি যে এটা বের করো বাই ফাইন্ডিং লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল, তাহলে তোমাদের কাজ হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল বের করা, আপার ইন্টিগ্রাল বের করা, এবং তারপর তারা সমান হচ্ছে কিনা সেটা চেক করা। যদি লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল সেম হয় তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হয়, তাই না? তাহলে লোয়ার আর আপার ইন্টিগ্রাল কি করে বের করবো আমরা? তো লোয়ার ইন্টিগ্রাল বের করা আর আপার ইন্টিগ্রাল বের করতে গেলে, এই যে লোয়ার ইন্টিগ্রাল বের করতে গেলে কি করতে হবে?
সুপ্রিমম নিতে হবে। কার সুপ্রিমম নিতে হবে? লোয়ার সাম গুলো, তাহলে সবার আগে লোয়ার সাম দরকার। আর আপার ইন্টিগ্রাল বের করতে গেলে ইনফিমম, কার ইনফিমম? আপার সাম গুলো, তাহলে আপার সাম দরকার। যখনই লোয়ার সাম আর আপার সাম দরকার তার আগে একটা পার্টিশন দরকার, না হলে লোয়ার সাম আপার সাম কি করে বের করবো? বুঝতে পারছি? তাহলে অনেকগুলো কেস এখানে আমরা এখানে নেব। তাহলে সবার আগে আমরা একটা পার্টিশন নেব। কার উপর পার্টিশন নেব? আমরা পার্টিশনটা নেব এ বির ওপর, ঠিক আছে? তাহলে কোনো একটা পার্টিশন নিচ্ছি আমরা। লেট আচ্ছা, পার্টিশন তো নেব, তার আগে একটা জিনিস বলো তো, ফাংশনটা কি বাউন্ডেড? fx equal to x বাউন্ডেড? এর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কে বলতে পারে? তার বি হবে আপার বাউন্ড আর এ হবে লোয়ার বাউন্ড। কারেক্ট, বি হবে আপার বাউন্ড, এ হবে লোয়ার বাউন্ড। খুব সিম্পল, ভেরি গুড নীলক। বি হবে আপার বাউন্ড আর এ হবে লোয়ার বাউন্ড। তাহলে হিয়ার f is bounded। অন ক্লোজড এবি, ঠিক আছে? তাহলে f টা হবে বাউন্ডেড। আচ্ছা, এইবার একটা পার্টিশন নিচ্ছি। let us take a partition, ঠিক আছে? let us take a partition। আচ্ছা, পার্টিশনটাকে পি না নাম বলে পিএন বললাম, আর কিছু না, জাস্ট একটা এন এর উপর ডিপেন্ডেন্ট। পার্টিশনটা কার উপর? ক্লোজড এবির উপর। তাহলে প্রথম যে পয়েন্টটা তাকে আমরা ধরছি এ, মানে এক্স। এভাবে পার্টিশন নিই তো আমরা, পি যদি পার্টিশন নিই তাহলে x0, তারপরে x1, x0টাকে কত বলি? এ, এটাই তো এ। তারপরে পয়েন্ট x1। আচ্ছা, x1টাকে আমরা বলছি a প্লাস এইচ। ভালো করে দেখো, x1টা হচ্ছে a প্লাস এইচ। আচ্ছা, x2 তারপরের পয়েন্ট, সেটাকে আমরা নিচ্ছি a প্লাস 2h। তাহলে কে বলতে পারে এইভাবে চলতে চলতে xn কে কত নেব? a plus n minus 1 Plus. into h. a plus n minus 1 into h। কেন n minus 1? কারণ এটা a, এটা x1 মানে a plus h, x2 মানে a plus 2h, তাহলে xn মানে কত হবে? nh হবে, তাহলে nh হবে। nh হবে, n minus 1 দরকার নেই তো, nh। কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করলাম আমরা জানো? আমরা ab টাকে, এই যে ab, এটাকে না প্রথমটা নিলাম a, তারপরে তার সাথে h যোগ করলাম, a প্লাস h, তারপরে তার সাথে আবার h যোগ করলাম, a প্লাস 2h, আবার h যোগ করলাম, a প্লাস 3h, আবার h। তার মানে আমরা দেখো পার্টিশনটা নিলাম কিভাবে জানো? আমরা গোটা ইন্টারভালটাকে না একই লেন্থের সাব ইন্টারভালে বানালাম। কেন একই লেন্থ? প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ দেখো h। কি করে? এটা আর এটা, এই দুটো দেখো, a থেকে a প্লাস h, তার ডিস্টেন্স হচ্ছে h। তারপরে a প্লাস h থেকে a প্লাস 2h, h। তার মানে আমরা পার্টিশনটাকে একটু নিজেদের সুবিধার্থে আমরা এমন একটা পার্টিশন দিলাম যেই ক্ষেত্রে সাব ইন্টারভাল গুলোর লেন্থটা সেম হয় এবং লেন্থ গুলো কত হয়? h লেন্থ হয়। তাহলে এখান থেকে h লেন্থ মানে এই পয়েন্টে a প্লাস h, আবার h লেন্থ a প্লাস 2h, আবার h লেন্থ করতে করতে লাস্টে হচ্ছে a প্লাস nh। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? কে বলতে পারে NH এর মান কত হবে? আচ্ছা, a প্লাস NH মানে কত? b লাস্ট। বি। তাহলে NH এর মান কত হবে? b minus a। b মাইনাস a। আচ্ছা, তাহলে আমাকে বলো তো h এর মান কত হবে? বি মাইনাস এ বাই এন। b মাইনাস a বাই n। আচ্ছা, যাই হোক, আমি NH টা লিখলাম, h মানে আমি লেন্থটা, ঠিক আছে? লেন্থটা তাহলে হবে b মাইনাস a বাই n, এটা যেটা মাথায় থাকে। যাই হোক, এখান থেকেও বের করা যায় যে NH এর মান b মাইনাস a মানে h এর মান হচ্ছে b মাইনাস a বাই n, ঠিক আছে? দেখো, বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট, এইবার আমরা একটা কাজ করি। ধরে নিই ক্যাপিটাল এম আর। কি ধরি আমরা জানো? ক্যাপিটাল এম আর সুপ্রিমাম অফ, কি ধরি? ক্যাপিটাল এম আর এফ এক্স, যেখানে এক্স বিলং করছে এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর। কিন্তু এখানে পার্টিশনটাকে আমি ওইভাবে নেইনি, পার্টিশনটাকে অন্যভাবে নিয়েছি। তাহলে বলো এখানে এক্স আর মাইনাস 1 মানে কত?
দেখো x0 মানে a, x1 মানে a প্লাস h, x2 মানে a প্লাস 2h, xn মানে a প্লাস nh, তাহলে x r মাইনাস 1 মানে কত হবে বল? r মাইনাস 1 এর পয়েন্টটা কত হবে? a প্লাস r মাইনাস 1, আর মাইনাস 1 সেখান থেকে xr মানে a প্লাস rh। সিমিলারলি স্মল m আর কি করব? ইনফিমাম অফ fx, x গুলো যেখানে হচ্ছে একই রকম ভাবে a প্লাস r মাইনাস 1h থেকে a প্লাস rh, ঠিক আছে? আচ্ছা, জানো একটা জিনিস যে fx ইকুয়াল টু x এর ছবিটা কিরকম হয়? y ইকুয়াল টু x স্ট্রেট লাইন। এই ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। তাহলে কোনো একটা ফাংশন যদি ইনক্রিজিং হয় তাহলে তার সুপ্রিমাম আর ইনফিমাম গুলো কোথায় থাকবে? ইনফিমাম থাকবে স্যার স্টার্টিং পয়েন্টে, আর এ তে থাকবে ইনফিমাম আর সুপ্রিমাম বি হবে। কারেক্ট। তাহলে ইনফিমাম থাকবে স্টার্টিং পয়েন্ট, ফার্স্ট 10 পয়েন্ট বা লেফট 10 পয়েন্টে, আর সুপ্রিমাম গুলো পরের পয়েন্টে থাকবে। এবং প্রত্যেকটা সাব ইন্টারভালের ক্ষেত্রে একই হবে। ধরো এটা একটা সাব ইন্টারভাল, তাহলে এই সাব ইন্টারভালে কি হবে? সুপ্রিমাম এই জায়গায় আর ইনফিমাম এই জায়গায়। পরে এই সাব ইন্টারভালে সুপ্রিমাম হচ্ছে এই জায়গায়, ইনফিমাম এই জায়গায়। তাহলে কে বলতে পারে যেহেতু ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন, তাহলে ক্যাপিটাল এম আর ফাংশনের সুপ্রিমাম এই পয়েন্টে থাকবে না? তোমরাই তো বললে লাস্ট 10 পয়েন্টে, তাহলে সাব ইন্টারভালের লাস্ট পয়েন্টে থাকবে। তাহলে ক্যাপিটাল এম আর কত হবে? বলো কত হবে? লাস্ট 10 পয়েন্টে থাকা মানে কোন পয়েন্টে থাকবে? এই পয়েন্টে থাকবে। এই পয়েন্টে থাকা মানে কত হবে? এফ অফ a plus rh। এ প্লাস আর এইচ, এফ অফ এ প্লাস আর এইচ। আর স্মল এম আর কোন পয়েন্টে থাকবে? ফার্স্ট পয়েন্টে, স্টার্টিং পয়েন্টে। তো স্টার্টিং পয়েন্ট মানে এই পয়েন্টটা, তাহলে এফ অফ এই পয়েন্টে থাকা মানে এফ অফ কত হবে? এক্স, এক্স এর মান ওটা বসিয়ে দাও। তাহলে এফ অফ এ প্লাস আর মাইনাস 1 এইচ। আচ্ছা, ওপরে দাগ দিয়ে দাও মানে ব্র্যাকেট। হ্যাঁ, যদি কেউ অসুবিধা হয় তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও, একই ব্যাপার। আর না হলে আর মাইনাস 1 মানে এটা কিন্তু ব্র্যাকেট, এটা ভাবো যে আর মাইনাস 1টা একসাথে, ঠিক আছে? দাগ দিয়ে দাও মানে অনেক সময় ব্র্যাকেটের কাজ এইভাবে করা হয়। যাই হোক, বলে দিলাম। কার জন্য? ফর আর ইকুয়াল টু 1 2 ডট ডট করে n। তাহলে ক্যাপিটাল M1 কত হবে? এফ অফ আর এর মানে এক বসাও, এফ অফ এ প্লাস এইচ। এই যে দেখো ছবিটা পরিষ্কার কিনা, এটা এ, এটা এ প্লাস এইচ। তাহলে ক্যাপিটাল M1 মানে এ প্লাস এইচ এ ফাংশনের সুপ্রিমাম। তারপরে ক্যাপিটাল M2 মানে এফ অফ এ প্লাস 2h, ক্যাপিটাল M2 আর এর মান 2 বসাও, এফ অফ এ প্লাস 2h, ক্যাপিটাল M3 এফ অফ এ প্লাস 3h। এভাবে চলবে আস্তে আস্তে। আর স্মল গুলো কোথায় হবে? প্রথমে স্মল দেখো আর এর মান 1 বসাও, তাহলে আর এর মান 1 বসালে এ পয়েন্টে ইনফিমাম। সেকেন্ড সাব ইন্টারভালে এ প্লাস এইচ, আর এর মান 2 বসাও, আর এর মান 2 বসালে এ প্লাস, এখানে 2 মাইনাস 1, তার মানে এ প্লাস এইচ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, নাও এইবার তোমাদের যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে লোয়ার সাম বের করতে হবে। পিএন পার্টিশনটা, পার্টিশনটাকে পি না নাম দিয়ে পিএন ধরেছি, ঠিক আছে? আর কিছুই না, চেঞ্জ খালি একটাই, পি এর জায়গায় পিএন। আচ্ছা, প্রথমে আপার সাম করি, তারপর লোয়ার সাম করবো। ফর্মুলা কি? ক্যাপিটাল M1 বলো একটু, ফর্মুলা কি? x1 মাইনাস প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ এবং তার সুপ্রিমাম। তো কে বলতে পারে প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ কত? h। এইচ। দেখো আমরা খুব মানে ব্যাপারটাকে খুব সিম্পলিফাই করে নিয়েছি, এ প্লাস এইচ থেকে এ বিয়োগ করে এইচ, তারপরে সাব ইন্টারভাল তাও একই। তাহলে একটা কাজ করলে হয় না, এইচটা প্রথমেই কমন নিয়ে নি, পড়ে থাকবে কত? M1 প্লাস M2 প্লাস ডট ডট করে Mn। জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। এইচ। আচ্ছা, ক্যাপিটাল M1 এর মান এই যে মান বসাও একটা একটা করে, কত হবে? এফ অফ এ প্লাস এইচ।
ক্যাপিটাল M2 আর এর মান 2 বসাও, f of a plus 2h। আচ্ছা, ক্যাপিটাল Mn f of a plus nh। এবার তোমরা বলো f of a plus h মানে কত? fx মানে x, স্যার A a plus plus h। fx যদি x হয় তাহলে x এর ইমেজ x, তাহলে a plus h এর ইমেজ কি হবে? a plus h। আচ্ছা, প্লাস সিমিলারলি একই a plus 2h এর ইমেজ a plus 2h, কারণ ফাংশনটা হচ্ছে x। a plus nh এর ইমেজ হচ্ছে a plus nh। এক মিনিট, এটা n এটা h, ঠিক আছে? কটা a আছে যদি আমরা আলাদা করি? n n সংখ্যক n। আচ্ছা, তাহলে n a, আর যদি h কমন নিই তাহলে কত পড়ে থাকবে? 1, এখানে 1 plus 2 plus প্লাস 2 প্লাস ডট ডট করে n। ফর্মুলা জানা আছে? 1 প্লাস 2 প্লাস ডট ডট n a, n into n plus 1 by 2 n into n plus 1 by 2। ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার দেখো ভেতরের এইচটাকে ঢুকিয়ে দিলাম। ভেতরের এইচটাকে ঢুকিয়ে দিলে এখানে দাঁড়াবে nh into a। এই যে na ছিল তো, na ছিল, তাহলে nh into a। আর এখানে যদি আমরা ভেতরের এইচটাকে ঢোকাই তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটাকে মিটিয়ে দিই। ভেতরের এইচটা ঢোকালে এখানে অলরেডি একটা এইচ আছে, তাই না? এখানে অলরেডি একটা এইচ আছে, যে যে এইচটা আছে সেখানে হচ্ছে এনএইচ একটা আছেই। আবার এই এইচটা ঢোকালে ভেতরে হয়ে যাবে এনএইচ প্লাস এইচ। এই যে এখানে এন প্লাস ওয়ান এর জায়গায় এখানে যে এন প্লাস ওয়ান আছে সেখানে কি হয়ে যাবে? এইচটা ঢোকালে এনএইচ প্লাস এইচ বাই 2। আচ্ছা, কেন আমি এত এনএইচ এর নিয়ে মাথা ঘামাচ্ছি কে বলতে পারে? কারণ এনএইচ এর একটা মান n equal to b minus n। বি মাইনাসে, কারেক্ট। এনএইচ এর মান হচ্ছে বি মাইনাসে, তাহলে মানটা বসাচ্ছি, ঠিক আছে? এনএইচ ইন্টু এ। আচ্ছা, পরের লাইনে করবো, পরের পেজে এনএইচ মানে বি মাইনাস এ ইন্টু এ প্লাস, দেখো এই যে হয়ে গেল, এটা এনএইচ ইন্টু এ বি মাইনাস এ। আর এখানে এনএইচ এর মান হচ্ছে বি মাইনাস এ ইন্টু এনএইচ প্লাস এইচ, বি মাইনাস এ প্লাস এইচ, ঠিক আছে? বাই 2, এখানে 2 বসিয়ে দিই। বোঝাতে পারলাম? আচ্ছা, এইচ এর মান কত? আবার একটা এইচ থেকে গেল, এইচ এর মান হচ্ছে বি মাইনাস এ বাই এন। একটা কাজ করি, বি মাইনাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই 2 ইন্টু বি মাইনাস এ প্লাস এইচ এর মান হচ্ছে বি মাইনাস এ বাই এন। দেখো আরো যদি ক্যালকুলেশন করি, সিম্পলিফাই করি, তাহলে এখানে হচ্ছে বি মাইনাস এ ইন্টু এ প্লাস হাফ, এই যে হাফ বি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে, প্লাস বা বি মাইনাস এ তার হোল স্কোয়ার। সেখান থেকে দেখো কমন যদি নিই 1 মাইনাস 1 বাই এন হবে। এটা কি করা যাবে ক্যালকুলেশন? minus 1 by n জিনিস ভুল লিখেছি, এখানে প্লাস হবে না, এখানে কত হবে? মাইনাস এইট ছিল না এখানে, এখানে মাইনাস ছিল না, প্লাস ছিল, প্লাস ছিল, তাহলে প্লাসই হবে না, সরি প্লাস। ঠিক আছে, দেখো তো ক্যালকুলেশন করলে এটা হবে কিনা। এই যে খুব সিম্পল, বি মাইনাস এ বাই, এখান থেকে বি মাইনাস এ কমন নিই নাও না, বি মাইনাস এ যদি কমন নিই তাহলে 1 বাই 1 প্লাস এন হয়ে যায়, আর এখানে বি মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। এটা কি? ইউ পিএন কমা এফ কত? সেটা বি মাইনাস এ ইন্টু এ প্লাস হাফ ইন্টু বি মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 বাই এন। আচ্ছা, এবার আপার ইন্টিগ্রাল কত? ইনফিমাম অফ ইউ পিএন কমা এফ, আপার সামগুলোর ইনফিমাম, তাই তো? যেখানে এন ন্যাচারাল নাম্বারে, এন ন্যাচারাল নাম্বারে কেন দিলাম বলো তো?
তাহলে n যদি এক এক করে নিই তাহলে ইউ p1 কমা f একটা পার্টিশন, p2 কমা f একটা পার্টিশন, p3 কমা f, তার মানে আলটিমেটলি প্রচুর পার্টিশন আছে। তো কে বলতে পারি এর ইনফিমাম কত হবে? হ্যাঁ, একটা থিওরেম করেছিলাম সিকোয়েন্সের ক্ষেত্রে, যে কোনো একটা সিকোয়েন্স যদি মনোটোনিক ডিক্রিজিং হয় এবং সেটা যদি বাউন্ডেড বিলো হয় তাহলে তার লিমিট কোথায় থাকে? বাউন্ডেড বিলো হলে কোন একটা সিকোয়েন্স যদি মনোটোনিক ডিক্রিজিং এবং বিলো হয় তাহলে তার লিমিট কি হয়? তার ইনফিমাম। তাহলে এখানে একটা লক্ষ্য করে, এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। n এর মান 1 হলে up1f আপার সাম ফার্স্ট, n এর মান 2 হলে up2f আরেকটা আপার সাম p2 পার্টিশন রেসপেক্টে, n এর মান 3 হলে আরেকটা পার্টিশন আরেকটা আপার সাম p3। তাহলে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা দেখবে তাহলে তার ইনফিমামটা কি হবে জানো? এই সিকোয়েন্সটা দেখবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে, এগুলো কোনো অসুবিধা নেই, কারণ আপার সাম লোয়ার সাম গুলো সব হচ্ছে এই জায়গার মধ্যে থাকে। এরকম করিয়েছিলাম m ইনটু b মাইনাস a থেকে ক্যাপিটাল m ইনটু b মাইনাস a, একবারে ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম। আপার সাম লোয়ার সাম গুলো এর মধ্যে থাকে। তাহলে আপার সাম লোয়ার সাম গুলো সবসময় কি হয়? যে বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো হয়, এবং দেখবে যে আস্তে আস্তে এটা মনোটোনিক ডিক্রিজিং করছে, তাহলে এর যে ইনফিমামটা হবে সেটা কি হবে জানো? এই সিকোয়েন্সের লিমিট। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে বলো n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় এটা কত হয়ে যাবে? 1 1 এটা 0, তার মানে এটা 1 হয়ে গেল, তাই না? তাহলে দাঁড়াবে যেটা ইনফিমামটা দাঁড়াবে যেটা সেটা হচ্ছে b মাইনাস a, এগুলো তো সব কনস্ট্যান্ট, ইনটু a প্লাস হাফ ইনটু b মাইনাস a তার হোল স্কোয়ার, আর এটা দাঁড়াবে 1 প্লাস 0, তার মানে আলটিমেটলি দাঁড়াবে b মাইনাস a ইনটু a প্লাস হাফ ইনটু b মাইনাস a তার হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করবে, ab মাইনাস a স্কোয়ার প্লাস ক্যালকুলেশন করে দেখো, দেখবে ক্যালকুলেশনটা এরকমই দাঁড়াচ্ছে, হাফ ইনটু বাকি সব কেটে যাবে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, করে দেখবে হাফ ইনটু b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই জাস্ট এখানে ক্যালকুলেশন করে দেখো, এটা কেটে ফেটে যাবে সব। এবার যদি কাউকে বলি লোয়ার সাম বের করো, কি হবে? এল পি এন কমা এফ, একই রকম ভাবে যেরকম ভাবে ইউ করলাম সেরকম ভাবে এল, এই যে ফর্মুলা কি হবে তাহলে? ইউ পি এন কমা এফ যেরকম ভাবে সাব ইন্টারভালের লেন্থ ইনটু সমস্ত ফাংশনের প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনগুলোর কি হবে? সমস্ত আপার সাম আপার বাউন্ড গুলো, আর এখানে কি হবে? স্মল এইচ ইনটু লোয়ার বাউন্ড গুলো, লোয়ার বাউন্ড গুলো মানে m1 প্লাস m2 প্লাস ডট ডট করে mn। আচ্ছা, লোয়ার বাউন্ড গুলোর ক্ষেত্রে দেখো লোয়ার বাউন্ড গুলো কি আছে? m1 কত আছে? লোয়ার বাউন্ড কি আগের পয়েন্টে তো, প্রথম পয়েন্টে তো, তাহলে m1 কত হবে? a f of a, m2 f of a plus h, m3 f of a plus 2h, এইভাবে চলতে চলতে লাস্টেরটা mn f of a plus n minus 1h আগের পয়েন্টে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার f of a মানে এখানে পরের লাইনে f of a মানে আলটিমেটলি a, কারণ ফাংশনটা হচ্ছে fx ফাংশন, fx equal to x, তারপরটা হচ্ছে a plus h, তারপরটা a plus 2h, নিজের নিজের ভ্যালু বসে গেল, আর এইটা হয়ে যাবে হচ্ছে a plus n minus 1 একসাথে, ঠিক আছে, ইনটু h। ব্র্যাকেট ইউজ করছি না বলে n minus 1 এর উপরে একটা দাগ দিয়ে দিলাম, ওটা মানে কিন্তু ব্র্যাকেট। আচ্ছা, তাহলে h কটা a হবে? একটা করে কটা হবে বলো? n খানাই থাকবে, আর h যদি কমন নিই কি হবে? 1 প্লাস 2 প্লাস ডট ডট করে n minus 1। একই রকম ভাবে একই ক্যালকুলেশন, h এটা হয়ে গেল n a, আর h এটা হয়ে গেল হচ্ছে n, বলো কি হবে, কে বলতে পারে? n খানা সংখ্যা অবধি তো বলে দিলা, যদি n মাইনাস 1 সংখ্যা হয় এটা হবে না? n minus 1 into হ্যাঁ n minus 1 into n minus 1 plus 1, তার মানে n by 2। h টাকে ভেতরে ঢুকিয়ে দাও, nh তার সাথে a, আর এখানে একটা nh হয়ে গেল, আরেকটা হয়ে গেল nh মাইনাস h, একেবারে আগের মতো। আর এখানে 2, nh এর মান হচ্ছে b মাইনাস a, তাহলে b মাইনাস a ইনটু a প্লাস
এখানে একটা কাজ করি, এনএইচ মানে হচ্ছে বি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই 2 ক্যালকুলেশন করে দেখবে এখানে হবে 1 মাইনাস 1 বাই এন। একবারে যদি ক্যালকুলেশন করি এখানে যেহেতু 1 প্লাস হয়েছিল ওখানে মাইনাস হয়ে যাবে, ব্যাস একই রকম ভাবে লোয়ার ইন্টিগ্রাল হবে সুপ্রিমাম অফ এল পি এন কমা এফ, যেখানে এন হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার 1 2 3, তাহলে পার্টিশন চেঞ্জ হবে। আর এর সুপ্রিমাম মানে বি মাইনাস এ ইন্টু এ প্লাস হাফ ইন্টু বি মাইনাস এ তার হোল স্কোয়ার, আর এই 1 বাই এনটা 0 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি পড়ে থাকবো 1 মাইনাস 0, তার মানে দ্যাট ইজ 1। ক্যালকুলেশন করে দেখবে এটা হবে হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে আপার ইন্টিগ্রালটাও হচ্ছে হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, লোয়ার ইন্টিগ্রালটাও হচ্ছে হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অ্যাজ আপার ইন্টিগ্রাল এ টু বি এফ ইজ ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ, তাহলে বলতে পারি এফ ইজ রিমান ইন্টিগ্রেবল। বুঝতে পারছি? অন ক্লোজড এবি। আর ভ্যালুটা কি হবে? আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রালের যা ভ্যালু সেটাই, তাহলে শুধু এ টু বি এফ কি হবে? হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো বোঝাতে পারলাম কিনা? ধরো একটা সিকোয়েন্স নিলাম 1 বাই n, ঠিক আছে, একটা সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটার কাউকে যদি বলি ইনফিমাম বের করো, সিকোয়েন্সটাকে বলবো 1 1 2 1 3 1 4 ডট ডট ইনফিমাম মানে লোয়ার বাউন্ড বের করো, কিন্তু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কত হবে? এই সিকোয়েন্সটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কত হবে? 0 0। আর যদি বলি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n কত হবে? 0 তার মানে ইনফিমাম আর লিমিট এক হয়ে গেল কিনা? এখানেও একই করেছি, এখানে ইনফিমামের জায়গায় যদি এখানে লিমিট করে দিই, এখানে ধরো লিমিট নিলাম, এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, তাহলে এখানে 1 বাই n 0 হয়ে যাবে, ব্যাপারটা সেম। এবার কেন এখানে নিতে পারলাম? সব জায়গায় নিতে পারি না, যেহেতু এই সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং আর বাউন্ডেড বিলো। অ্যাবাভ বাউন্ডেড অ্যাবাভও অবশ্যই, কিন্তু যাই হোক আমার যেটা দরকার আমি সতর্ক দিলাম, সেই জন্য তার ইনফিমাম, ঠিক আছে, আর তার লিমিট সেম। এটা একটা থিওরেম করাইনি যে একটা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড বিলো হয় তাহলে সেটা কনভার্জ করবে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে, আর কোনো একটা সিকোয়েন্স যদি মনোটোনিক ইনক্রিজিং হয় আর সেটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সেটা কনভার্জ করবে তার সুপ্রিমামে, লিস্ট আপার বাউন্ডে কনভার্জ করবে, আর এটা কনভার্জ করবে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে। এরকম সিকোয়েন্সের ক্ষেত্রে মনে পড়ছে এই থিওরেম গুলো করেইছিলাম, আগেকার জিনিসপত্র ভুলে গেলে চলবে না, ওটাই বললাম একই জিনিস। এই ক্ষেত্রে ইনফিমাম আর লিমিট একই, এই ক্ষেত্রেও সুপ্রিমাম আর লিমিট একই। কেন? চিন্তার কোনো বিষয় নেই, কারণ এই লোয়ার সাম এই আপার সাম এগুলো হচ্ছে সব বাউন্ডেড গুলো, মানে বাউন্ডেড তো লোয়ার সাম আপার সাম গুলো দেখবে যে সব বাউন্ডেড, আনবাউন্ডেড না তারা। এরা বাউন্ডেড বলেই তো এখান থেকে তাদের ইনফিমাম পাচ্ছি, তাদের সুপ্রিমাম পাচ্ছি, ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে তোমাদের কোশ্চিন ছিল একটা, তাই তো? আর কোনো কোশ্চিন? অন্য কোনো কোশ্চিন? আচ্ছা একটা জিনিস তাহলে বলি, যদি কারো কোশ্চিন না থাকে তাহলে দেখো যে এই যে ধরো কোনো একটা ফাংশন ইন্টিগ্রেবল কিনা, তাহলে তোমরা বলতে পারো স্যার কোনো একটা ফাংশন ইন্টিগ্রেবল কিনা সেটা চেক করার জন্য তাহলে কি স্যার আমাদের প্রতিবারই লোয়ার ইন্টিগ্রাল বের করতে হবে আর প্রতিবারই কি আপার ইন্টিগ্রাল বের করতে হবে? তো যদি আমি বলি যে হ্যাঁ লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল বের করো, তাহলে আবার অনেক রকম সমস্যা আছে। কিরকম সমস্যা আছে? তো লোয়ার ইন্টিগ্রাল বের করার জন্য সবার আগে আমাদের কি দরকার? আমাদের লোয়ার সামগুলো দরকার, লোয়ার সামগুলোর জন্য একটা পার্টিশন দরকার, লোয়ার সাম বের করার পর তার আবার সুপ্রিমাম নেব, আবার আপার সাম বের করতে হবে, তার ইনফিমাম নেব, তারপর হচ্ছে আমাদের কি হবে আপার ইন্টিগ্রাল। তো লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল বের করার আগে লোয়ার সাম বের করতে হবে, আপার সাম বের করতে হবে। বুঝতেই পারছি এই অঙ্কটার ক্ষেত্রে কতটা বড় ক্যালকুলেশন হলো। একটা সিম্পল জিনিসকে আমরা কত জটিল ভাবে দেখালাম, তাই না? এটা একটা সিম্পল জিনিস, উচ্চ মাধ্যমিকে খুব সিম্পল ভাবে পড়েছে, কিন্তু সেটাকে আমরা দেখো রিমান ইন্টিগ্রেশনের পদ্ধতি দিয়ে বা নিয়ম দিয়ে ডেফিনেশন দিয়ে সেটা কত বড় মানে কত লেন্দি হয়ে গেল। তো আমরা কি হয়
কোন একটা ফাংশন ইন্টিগ্রেবল কিনা জাস্ট একটা সিম্পল ফাংশন f(x = x) এটাকে দেখাতে গেলেই যদি এত বড় হয়ে যায়, তাহলে এরপর যখন আমি x² দেবো, x³ দেবো, e⁻x দেবো, log x দেবো, বা আরো বড় বড় ফাংশন দেবো, তখন তো তাহলে পারবে না। পারবে? হট করে সুপ্রিমাম ইনফিমাম ভাবে বের করা সম্ভব না, কারণ f(x = x) জাস্ট আইডেন্টিটি ফাংশন, তাতেই আমাদের এত বড় ক্যালকুলেশন হয়ে গেল। তো বলছি একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, যেই থিওরেম দিয়ে আমরা খুব ইজিলি বের করে দিতে পারি কোনো একটা ফাংশন ইন্টিগ্রেবল কিনা। তার জন্য আমাদের আর এত বড় ক্যালকুলেশন করার দরকার পড়ে না। বুঝতে পারা গেছে? এত বড় আমরা ক্যালকুলেশন করব না। খুব সিম্পল একটা থিওরেম আছে, সেই থিওরেমটা প্রচন্ড ইম্পর্টেন্ট, সিম্পল থিওরেম কিন্তু ইম্পর্টেন্ট। সেটাকে বলা হয় কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি। পরীক্ষাতে প্রতিবার অল্টারনেটিভ ইয়ারে এটা আসেই, একবার না আসলে তার পরের বার এটা আসবেই, বা এরকম হলো যে একবার আসলো তাহলে তার পরের বার আসলো না, আবার তার পরের বার আসলো। কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি। বুঝতে পারা গেছে কেন আমাদের এই কন্ডিশনটা খুব দরকার? এই কন্ডিশনটা আমাদের এই কারণে দরকার, কারণ আমরা বুঝতেই পারছি একটা খুব সিম্পল ফাংশন f(x = x) তাকে ইন্টিগ্রেশন করা বা সেটা ইন্টিগ্রেবল হচ্ছে কিনা চেক করার জন্য প্রচন্ড বড় হয়ে গেল ক্যালকুলেশন। এরপর যদি আমি বড় বড় ফাংশন দিই তাহলে তো সেটা করা ইম্পসিবল প্রায়। সেই কারণে এই থিওরেমটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কি বলেছে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি? একটা ফাংশন নিলাম f ক্লোজড ab থেকে r, ঠিক আছে? আচ্ছা, সবার আগে যেটা আমাদের দেখার দরকার সেটা হচ্ছে ফাংশনটা বাউন্ডেড কিনা। তাহলে বলে দিয়েছে ফাংশনটা হচ্ছে বাউন্ডেড। এই বাউন্ডেডনেসটা কিন্তু যদি কোথাও ভুলে যাও, বারবার করে বলছি, পরীক্ষাতে একটা নাম্বারও পাবে না। এই বাউন্ডেডনেস না হলে সমস্ত কিছু ভুল, না তুমি লোয়ার সাম বের করতে পারবে, না আপার সাম, না লোয়ার ইন্টিগ্রাল, আপার ইন্টিগ্রাল, তার মানে ইন্টিগ্রেবিলিটির কোনো প্রশ্নই নেই। সেই কারণে পরীক্ষাতে খুব ঠান্ডা মাথায় কমন কোশ্চেন পেয়ে গেলাম, আনন্দে নাচতে নাচতে বাউন্ডেড লিখলাম না, তাহলে কিন্তু হবে না। বাউন্ডেডটা লিখতেই হবে। সেই জন্য পরীক্ষায় অনেকেই বলে স্যার কমন কোশ্চেন খুব পরীক্ষা ভালো হয়েছে, নাম্বার কম, কারণটা একটাই। দেন তাহলে f is integrable on closed ab, তাহলে f টা বলছে ইন্টিগ্রেবল হবে on closed ab, ঠিক আছে? কোন একটা বাউন্ডেড ফাংশন যদি দিই সেটা ইন্টিগ্রেবল হবে। কখন হবে? if and only if, ভালো করে দেখো, if and only if for each positive epsilon, ঠিক আছে, there exists a partition। আবার আমরা অ্যানালিসিস চলে আসলাম সেই এপসাইলন দিয়ে। ব্যাপারটা খুব সিম্পল, যে কোনো এপসাইলনের জন্য এরকম যে একটা পার্টিশন পি আমরা পাই, কোথা থেকে পাই? এবি থেকে, ক্লোজড এবি, such that ইউ পি কমা এফ, এই পার্টিশন পি এর রেসপেক্টে আপার সাম, মাইনাস এল পি কমা এফ, পি পার্টিশনের রেসপেক্টে লোয়ার সাম, তাদের বিয়োগফল যাতে লেস দ্যান এপসাইলন হয়। যদি হয় তাহলে বলতে পারবো এফটা হচ্ছে ইন্টিগ্রেবল। তাহলে এফ ইন্টিগ্রেবল হলে এই কন্ডিশনটা হোল্ড করবে, আর এই কন্ডিশনটা হোল্ড করলে এফটা ইন্টিগ্রেবল। কন্ডিশনটা কি আমি আরেকবার বলে দিচ্ছি, ফাংশনটা বাউন্ডেড, কোনো একটা ফাংশন ইন্টিগ্রেবল হওয়ার কন্ডিশন হচ্ছে যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য এরকম একটা পার্টিশন যদি পাই পি এবি থেকে, যাতে করে সেই পার্টিশনের রেসপেক্টে আপার সাম আর লোয়ার সামের মধ্যে ডিফারেন্সটা একেবারে এপসাইলনের থেকে ছোট। তার মানে আপার সাম আর লোয়ার সামের মধ্যে কোনো ডিফারেন্সই নেই। প্রুফ, ঠিক আছে? প্রমাণটা এবার আমরা করব। আচ্ছা, তাহলে দেখো এখানে বলেই দিয়েছে ইফ অ্যান্ড অনলি ইফ। ইফ অ্যান্ড অনলি ইফ মানে তাহলে দুটোই প্রমাণ করতে হবে, যে ইন্টিগ্রেবল হলে এই কন্ডিশনটা হয়, আবার এই কন্ডিশনটা হলে ইন্টিগ্রেবল হয়। তো একটা কাজ করি, প্রথমে আমরা ধরে নিই লেট এফটা হচ্ছে বি ইন্টিগ্রেবল, ঠিক আছে? এফ হচ্ছে ইন্টিগ্রেবল। কোথায় ইন্টিগ্রেবল? অন ক্লোজড এবি। এটা কিন্তু বলে দেওয়াটা খুব বাধ্যতামূলক। অনেকে না এই জিনিসগুলো বলে না, খালি এফটা ইন্টিগ্রেবল বলে ছেড়ে দেয়। তো যারা মানে অন্যান্য স্যাররা না একটু অসন্তুষ্ট হয়, মানে যারা খুব কি বলবো যে খুব মানে গ্রামাটিক্যালি ঠিক থাকতে চায়, তারা বলে যে ইন্টিগ্রেবল তো বললে হবে না, কোথায়? তো সেই কারণে না এই অভ্যেসটা রাখবে, ইন্টিগ্রেবল বলার পাশাপাশি কোথায়, কন্টিনিউয়াস কোথায়, বাউন্ডেড কোন জায়গায়, এই অন বলে দেওয়াটা উচিত, ঠিক আছে? কোথায়? অন দ্য সেট। এই ধরলাম এফটা ইন্টিগ্রেবল, ধরে ফেলেছি। তাহলে এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে আমাদের দেখাতে হবে এই কন্ডিশনটা, ফর ইচ পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি, এই কন্ডিশনটা দেখাতে হবে যেখানে আপার সাম আর লোয়ার সামের মধ্যে ডিফারেন্সটা খুবই ক্ষুদ্র, লেস দ্যান এপসাইলন। তো একটা কাজ করি আমরা, সবার আগে আমরা
এটা জানি যেহেতু ফাংশনটাকে আমরা ধরে নিয়েছি ইন্টিগ্রেবল, তাহলে ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে বাই ডেফিনেশন আমরা কি জানি যে লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল সেম, তাই না? এই তো জানি আমরা লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল সেম হয়ে যাবে। একটা পজিটিভ এপসাইলন আমরা চুজ করে ফেলি, কারণ স্টেটমেন্টটা বলেছে কন্ডিশনটা যে কোনো এপসাইলনের জন্য এটা ট্রু, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য এরকম একটা পার্টিশন এক্সিস্ট করাতে হবে। তো আমরা সবার আগে একটা এপসাইলন চুজ করে ফেলছি, ঠিক আছে? আমরা থিওরেমটার দিকে এগোবো তার আগে তোমাদেরকে একটা কোশ্চেন দেখে কে বলতে পারে, যে কেউ বলতে পারো, মাইক অন করে বলবে। একটা থিওরেম করিয়েছিলাম যখন আমি কমপ্লিটনেস প্রপার্টি করেছিলাম অ্যানালিসিসের ফার্স্ট চ্যাপ্টার। কি সেটা? এস যদি একটা সেট হয় বা আর এর একটা সাবসেট হয়, আর যদি সুপ্রিমাম অফ এস ক্যাপিটাল এম হয়, তাহলে এরকম একটা থিওরেম করেছিলাম ফর ইচ পজিটিভ এপসাইলন। কে বলতে পারে? মনে থাকা উচিত। ফর ইচ পজিটিভ এপসাইলন কি বলেছিলাম থিওরেমটা? There exists an element. There exist An element. একটা element ওই S এর এলিমেন্ট y আর নাম দিই y এস সেট থেকে such that y না y equal y m capital minus sir epsilon. y less than m minus epsilon less than or equal to m. y less than না m minus epsilon less than y less than equal to m। এটা করি ব্যাপারটা বুঝো যে ক্যাপিটাল এমটা হচ্ছে সুপ্রিমাম, তাহলে ক্যাপিটাল এমটা যদি সুপ্রিমাম হয় তাহলে ওয়াইটা তার সুপ্রিমামের থেকে ছোট বা সমান, কিন্তু ক্যাপিটাল এমটা লিস্ট আপার বাউন্ড, তাহলে তার থেকে ছোট হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস এপসিলন, সেটা আপার বাউন্ড হতে পারে না। সেটা যদি আপার বাউন্ড এস এর না হয় তাহলে তার থেকে একটা এস এর এলিমেন্ট ওয়াই বড়। প্রমাণটা আমরা এইভাবে করেছিলাম। আর আরেকটা একই রকম থিওরেম ছিল, সেটা হচ্ছে ইনফিমাম দিয়ে। কি ছিল সেটা? ধরো স্মল এম, there exists an element y একই রকম ভাবে s থেকে such that কি ছিল কে বলতে পারে? m less than or equal to y less than m plus epsilon. Plus epsilon. m less than equal to y less than m plus epsilon। ভেরি গুড, ঠিক বলছো সবাই, ঠিক আছে? এটা লেস দেন। এবার এই থিওরেম দুটোর এখানে অ্যাপ্লিকেশন আছে, আর কিচ্ছু নেই। এই গোটা প্রমাণটার মধ্যে জাস্ট এই দুটো থিওরেমের অ্যাপ্লিকেশন, তার বাইরে আর কিচ্ছু নেই। এটাকে আমি রেখে দিচ্ছি আলাদাভাবে বক্স করে, ঠিক আছে? এটা আমি কাজে লাগাবো। যাই হোক, তো আমরা কি করেছি, আমরা একটা এপসাইলন চুজ করে রেখে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, অ্যাজ লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মানে কত? ডেফিনিশন কি? লোয়ার ইন্টিগ্রাল মানে হচ্ছে সুপ্রিমাম অফ এল পি কমা এফ, তাই তো? সুপ্রিমাম অফ এল পি কমা এফ, যেখানে পি গুলো হচ্ছে পার্টিশন, পি অফ এ বি তে আছে। দেখো, তাই তো আমরা জানি। এবার আমি একটা কম্পারিজন করছি, সেই কম্পারিজনটা ভালো করে দেখো। এই সেটটা আমার এস সেট, আর এটা আমার ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু সুপ্রিমাম অফ এস। বলো কি হবে? আর একটা এপসাইলন চুজ করেছি, কি বলতে পারি? কি বলতে পারি? এটা এস সেট, দেয়ার এক্সিস্টেন্ট মিডিলাম, তাহলে এপসাইলন তো অলরেডি চুজ করে ফেলেছি আমরা, তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, তাই না? এবার এলিমেন্ট মানে কোন সেটের এলিমেন্ট? এলিমেন্ট মানে এটাকে এস ধরেছি, এলিমেন্ট মানে একটা লোয়ার সাম। এই সেটটা কার সেট? লোয়ার সাম গুলোর সেট, তাহলে তার একটা এলিমেন্ট মানে কোন একটা লোয়ার সাম। তো কোনো একটা লোয়ার সাম পেতে গেলে কোনো একটা পার্টিশন দরকার, সেই পার্টিশনের রেসপেক্টে লোয়ার সাম। সেই কারণে আমরা কি করছি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট না বলে এ পার্টিশন বলছি। ব্যাপারটা একই, কারণ পার্টিশন যদি একটা পাই আমরা, ধরো পি ড্যাশ বলছি, পার্টিশনটার নাম পি ড্যাশ, কোথায় আছে? পি অফ এবি তে। যদি পার্টিশন একটা পাই পি ড্যাশ, সেই পার্টিশনের রেসপেক্টে একটা লোয়ার সাম পাবো না? এই লোয়ার সামটা কি হবে? সেটাই তো একটা এলিমেন্ট। বুঝতে পারা গেছে? কারণ আমরা এই গোটা সেটটাকে এস ধরছি, লোয়ার সামের সেটটাকে এস ধরছি, তার সুপ্রিমাম লোয়ার ইন্টিগ্রাল এটাকে ক্যাপিটাল এম ধরছি।
এবার বলো তাহলে লোয়ার সামের একটা এলিমেন্ট মানে সরি লোয়ার সামের সেটের একটা এলিমেন্ট মানে লোয়ার সাম, সেই লোয়ার সাম পাচ্ছি কখন? একটা পার্টিশনের রেসপেক্টে। তাহলে এরকম একটা পার্টিশন এক্সিস্ট করছে, বুঝতে পারছি? এরকম এলিমেন্ট না বলে আমরা পার্টিশন বলছি, সাজ দ্যাট। এবার কে বলতে পারে কি হবে বলো? এটা এম, এটা এস, কি হবে কে বলতে পারে? স্যার ইন্টিগ্রেশন a to b f minus epsilon less than ওই এলিমেন্টটা লোয়ার less ইন্টিগ্রাল than or equal to বলার সময় না খুব সিম্পল ভাবে বলে লোয়ার ইন্টিগ্রাল মাইনাস এপসাইলন, তাই না? ক্যাপিটাল এম মানে লোয়ার ইন্টিগ্রাল, মাইনাস এপসাইলন লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান বলো এলিমেন্ট, এলিমেন্ট মানে পি ড্যাশ পি ড্যাশের রেসপেক্টে লোয়ার সাম, না না পি ড্যাশ না লোয়ার সাম। পি ড্যাশটা পাচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে দেখো যে এস সেটের একটা এলিমেন্ট, এস সেটের একটা এলিমেন্ট মানে কিন্তু লোয়ার সাম। হ্যাঁ এই লোয়ার সামটা কার জন্য পাচ্ছি? এটা পি ড্যাশের জন্য, সেই জন্য আমরা একটু শর্টকাটে লিখেছি দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি ড্যাশ, আর কিছু না। আর যদি কেউ বলো স্যার দেয়ার এক্সিস্ট এ লোয়ার সাম লিখবো, তো লিখতে পারো, একই ব্যাপার। পার্টিশন এক্সিস্ট করা মানেই তার রেসপেক্টে লোয়ার সাম পাবো। লোয়ার সামটাই কিন্তু এই সেটের এলিমেন্ট হয়ে গেল। এটা ওয়াই, ওয়াই মানে এইটা, ওয়াইটা কেন পাচ্ছি? এটা পি ড্যাশ পার্টিশনের জন্য পাচ্ছি, লেস দ্যান ইকুয়াল টু। এবার বলো কি হবে? ক্যাপিটাল এম লোয়ার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল। আচ্ছা যদি সমস্ত এপসিলনের জন্য হোল্ড করে তাহলে এপসিলন বাই 2 এর জন্য হোল্ড করবে? হ্যাঁ এই বলো। করবে। করে এগুলো আমরা করেছি। আচ্ছা এপসিলন বাই 2 কেন ধরলাম? ফর দ্য সিম্পলিফিকেশন অফ ক্যালকুলেশন, আর কিছু না, ক্যালকুলেশনটা সিম্পলিফাই করার জন্য। এক নাম দিলাম, অলসো অ্যাজ যেহেতু আছে এটাকে তাহলে মিটিয়ে দিই, এই পার্টটা কমপ্লিট, এগুলো মিটিয়ে দিলাম, যেগুলো আমরা কম্পারিজন করেছিলাম মিটিয়ে দিলাম। আচ্ছা অ্যাজ, এইবার আবার একই রকম ভাবে আপার ইন্টিগ্রাল ইনফিমাম অফ ইউপিএফ। দেখো ইউপিএফ আপার সামগুলোর ইনফিমাম হচ্ছে আপার ইন্টিগ্রাল, তাহলে আমরা এবার এটাকে ধরবো স্মল এম আর এই সেটটাকে ধরবো এস। তাহলে এই যে ইনফিমাম অফ এস স্মল এম কত হবে? then there exist a partition একই রকম ভাবে। আচ্ছা কি নিব পার্টিশনটা? এটা স্মল এম, এটা এস, হ্যাঁ উপরে লিখছি, এটা হচ্ছে স্মল এম আর এই সেটটা হচ্ছে এস। বলো এটা পার্টিশন পি ড্যাশ কি এক্সিস্ট করবে? গ্যারান্টি দিতে পারবে না অন্য কোনো পার্টিশনও এক্সিস্ট করতে পারে? হ্যাঁ পার্টিশনটা কি অন্য কোনো পার্টিশনও এক্সিস্ট করতে পারে? অন্য কোনো পার্টিশন এক্সিস্ট করতে পারে, এগুলো আমরা ধরেছি যে পি ড্যাশ টি করবে তার কি গ্যারান্টি দিয়েছে? পি ড্যাশ তো এই ক্ষেত্রে করেছে, লোয়ার সামের ক্ষেত্রে করেছে, আপার সামের ক্ষেত্রে অন্য করতে পারে। পি ডবল ড্যাশ কোথায় থাকবে? পি অফ এ বি তে, সাজ দ্যাট। এবার বলো ঠান্ডা মাথায় বলবে, নীলন বলো দেখি কি বলতে পারো। এই যে এই রিলেশনটা স্যার আপার ইন্টিগ্রাল লেস দেন অর ইকুয়াল টু ইউ পি ডাবল ড্যাশ এফ আপার সাম ডবল ড্যাশ লেস দেন ক্ষেত্রে লেস দেন আপার ইন্টিগ্রাল প্লাস আপার ইন্টিগ্রাল স্মল এম প্লাস এপসাইলন না ধরে এপসাইলন বাই 2 ধরছি, ঠিক আছে? ক্যালকুলেশন মেলানোর জন্য 2। ভেরি গুড, ঠিক বলেছো, কারেক্ট, একবারে ঠিক। ব্যাস কাজ শেষ। আমাদের কি করতে হবে এবার? একটা দেখো ভালো করে, এই যে এক বক্স করে দিলাম এককে, আর 2 বক্স করে দিলাম। আমাদের কাজ হচ্ছে ইউ পিএফ মাইনাস এল পিএফ, এই বিয়োগফল, এই দুটোর মধ্যে বিয়োগফল আপার সাম মাইনাস লোয়ার সাম। তো একটা কনফিউশন এখানে তৈরি হয়েছে, আপার সামটার ক্ষেত্রে পার্টিশনটা পেয়েছি ডবল ড্যাশ আর লোয়ার সামের ক্ষেত্রে পার্টিশনটা পেয়েছি পি ড্যাশ, কিন্তু আমার একটা পার্টিশন দরকার, আমি দুটো পার্টিশন নেব না। তো যখন এরকম ভাবে একাধিক পার্টিশন থাকবে তখন একটা পার্টিশন কি করে নিতে হয় জানো?
মনে আছে এরকম করেছিলাম, ন্যাচারাল নাম্বার দুটো থাকলে ডেল্টা maximum of p dash comma p double dash. এখানে নিতে হবে ওরকম ভাবে না, এখানে হচ্ছে তাদের ইউনিয়ন নিয়ে নিতে হবে পার্টিশন গুলোর। কেন লাভ কি, এখানে হচ্ছে পার্টিশন, তো পার্টিশন মানে সেট অফ পয়েন্ট, তো পয়েন্টের ওরকম ভাবে না ওরকম পয়েন্টের যে ম্যাক্সিমাম ওরকম নেওয়া যায় না। পি ড্যাশ মানে কি কিছু পয়েন্ট, পি ডবল ড্যাশ মানে কিছু পয়েন্ট, ধরো এটা একটা পার্টিশন, এটা একটা ইন্টারভাল এ বি, তার মধ্যে কালো কালিগুলো হচ্ছে পি ড্যাশ, কালো কালির পয়েন্টগুলো পি ড্যাশ, আর লাল কালির পয়েন্টগুলো পি ডবল ড্যাশ, সবই তো এবির উপরই পার্টিশন, লাল কালিগুলো পি ডবল ড্যাশ। তাহলে এবার যদি তাদের ইউনিয়ন নিয়ে নি, তাহলে কি পেলাম, ইউনিয়নটা কি হবে বলো, তাদের যদি আমরা একটা ইউনিয়ন নিয়ে নিই তাহলে ইউনিয়নটা কি হবে এবার, Partition. পার্টিশন হবে। এবং কি ধরনের পার্টিশন করেছি অলরেডি, শুধু পার্টিশন হবে, তার পাশাপাশি রিফাইনমেন্টও হবে। কার কার, of both p dashed and p double dashed, তাহলে p dashed এর রিফাইনমেন্ট হবে, p double dashed এর হবে, তাই না? ক্লিয়ার, বুঝাতে পারলাম? আচ্ছা, এটা আমার কাজ শেষ, এটা আমি মিটিয়ে দিলাম। আমার এই থিওরেমের কাজ শেষ, এই থিওরেমটা আমি লিখেছিলাম, জাস্ট ওটা কাজটা অ্যাপ্লাই করবো বলে এটা মিটিয়ে দিলাম আমি। তোমরা আমাকে অ্যান্সার দেবে, দেখি কে বলতে পারে। তাহলে আমরা পি হচ্ছে একটা রিফাইনমেন্ট, কার রিফাইনমেন্ট, পি ড্যাশ এবং পি ডবল ড্যাশ, ঠিক আছে? তাহলে এক থেকে ভালো করে দেখো, ফ্রম ওয়ান, এক থেকে লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসিলন বাই 2, এই যে এক, তার থেকে কে বড়, এল পি ড্যাশ কমা এফ, এটা বড়, এল পি কমা এফ তার থেকে বড় হবে, হ্যাঁ কি না? হবে স্যার, কেন? রিফাইন করলে লোয়ার সাম বেড়ে যায়। কারেক্ট, রিফাইন করলে লোয়ার সাম বেড়ে যায়, বড় বা সমান। ক্লিয়ার, বোঝাতে পারলাম? আচ্ছা, তার থেকে ইউপিএফ বড় বা সমান, একই পার্টিশন, সেম পার্টিশন পি, যেহেতু লোয়ারের থেকে আপার একই পার্টিশন রেসপেক্টে বড়। আর ইউপিএফ এর থেকে ভালো করে দেখো, ইউ পি ডবল ড্যাশ এফ বড় হবে, কেন বা সমান হবে? পি ডবল ড্যাশ এর রিফাইনমেন্ট Upper. পি ডবল ড্যাশ রিফাইন করলে রিফাইন করলে আপার সাম কমে যায়। কমে যায়, বেড়ে বেড়ে দুই কাজে লেগিয়ে, তাহলে ফ্রম 1 and 2, দুই থেকে, দুটো থেকেই, এক এবং দুই, ঠিক আছে? এককেও কাজে লাগানো, দুই, দুই থেকে বলো তো এটা কি বলতে পারি, এটা কি হবে, ইউ পি ডবল ড্যাশ স্টেপটা কি হবে, এই যে লেস দেন আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসিলন বাই 2, ব্যাপারটা বোঝো ভালো করে। এটা সব থেকে ছোট, লোয়ার ইন্টিগ্রাল মাইনাস এপসিলন বাই 2, তার থেকে এল পি ড্যাশ স্টেপটা বড়, তার থেকে এল পি এফটা বড়, তার থেকে ইউ পি এফটা বড়, তার থেকে আবার ইউ পি ডবল ড্যাশ স্টেপটা বড়, তার থেকে হচ্ছে আবার এটা বড়। তাহলে তোমরা এবার দেখি কে বলতে পারে। অতএব ইউ পি কমা এফ মাইনাস এল পি কমা এফ, ঠিক আছে? বারে বারে দেখো, ইউ পি কমা এফ মাইনাস এল পি কমা এফ, তার মানে আমি বলতে চাইছি যে এই দুটো সংখ্যা এদের বিয়োগফল আর এই দুটো সংখ্যার বিয়োগফল, এই দুটো মানে সেটা হচ্ছে আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসিলন বাই 2, ঠিক আছে? আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসিলন বাই 2 মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসিলন বাই 2, আচ্ছা ব্র্যাকেটে। এবার বলো ইউপিএফ আর এলপিএফ এদের বিয়োগফল বড় হবে না এদের বিয়োগফল বড় হবে, কে বলতে পারে?
স্যার আপার গুলোর আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রালের বিয়োগফলটা বড় হবে। কেন? স্যার ধরো সব থেকে ছোট আর সব থেকে একের থেকে ধরো 5 ছোট, তার থেকে 6 ছোট, তার থেকে 10 ছোট, তাহলে 6 আর 5 এর বিয়োগফল বড় হবে না 10 আর 1 এর বিয়োগফল? এটা বড় এটা ছোট, তার মানে ব্যাপারটা হচ্ছে এটা সব থেকে বড় এটা সব থেকে ছোট, তাদের ডিফারেন্সটা বেশি হবে না? বুঝতে পারলাম? এটা লেস দ্যান হবে। কেন লেস দ্যান হবে? এই যে এখানে লেস দ্যান আছে, এখানে লেস দ্যান আছে, তাহলে এই দুটোর বিয়োগফল, এই যে 5 6 ধরো, এটা 5 6 এর বিয়োগফল যাওয়া হবে, আর এই দুটোর বিয়োগফল অনেক বেশি হবে, কারণ এটা সব থেকে বড় এটা সব থেকে ছোট, তাদের মধ্যে ডিফারেন্সটা বেশি, আর এই দুটোর ডিফারেন্সটা ছোট। বুঝতে পারলাম? ক্যালকুলেশন করো, বলো এটা কত হচ্ছে। আপার ইন্টিগ্রাল কত হচ্ছে? এটা ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল মাইনাস লোয়ার ইন্টিগ্রাল, আর এখানে কটা এপসিলন বাই 2 আছে গো? হাফ, আর এখানে কটা আছে? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে একটা এপসিলন। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, যেহেতু ফাংশনটা ইন্টিগ্রেবল, তাহলে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল সেম। আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল যদি সেম হয় তাহলে এটা কেটে দিতে পারি। এটা যদি কেটে যায় তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ কত হলো? যেহেতু আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল সেম, কারণ ফাংশনটা ইন্টিগ্রেবল, অতএব ইউপিএফ মাইনাস এলপিএফ কত হবে? লেস দেন এপসাইলন। এই যে এটা তো কেটে গেছে, তাহলে কি পেলাম? এরকম একটা পার্টিশন পেলাম পি, এই যে পি, যে কোনো এপসিলনের জন্য আমরা একটা এপসিলন চুজ করেছিলাম, যে কোনো এপসিলনের জন্য এরকম একটা পার্টিশন পি পেলাম, such that UPF minus LPF less than epsilon। বাস এই কন্ডিশনটা দেখাতে বলেছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার কনভার্সলি উল্টোটা। আচ্ছা, কনভার্সলির ক্ষেত্রে কি হবে? ধরে নিচ্ছি যে কন্ডিশনটা হোল্ড করছে, ঠিক আছে, লেট দ্য কন্ডিশন হোল্ডস। তাহলে কন্ডিশনটা কি? লেট for any positive epsilon there exists a partition। ধরে নি যে কোনো একটা পার্টিশন এক্সিস্ট করছে, পি ধরলাম, কোথা থেকে কোথায় করছে? পি এ বি থেকে, তার মানে এ বির উপর একটা পার্টিশন, such that আপার সাম, ওই পার্টিশনের রেসপেক্টে আপার সাম আর লোয়ার সামের মধ্যে ডিফারেন্সটা কি হবে? লেস দ্যান এপসাইলন হবে, তাই তো? এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, আমাদের প্রমাণ কি করতে হবে বলো? টু প্রুভ দ্যাট f is integrable। আচ্ছা, f integrable on closed AB। f যদি ইন্টিগ্রেবল প্রমাণ করতে হয় তার মানে আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রালকে সমান দেখাতে হবে, তাহলেই তো বলতে পারি f টা ইন্টিগ্রেবল। তাহলে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রালকে সমান দেখাবো। we know that LPF বড় না লোয়ার ইন্টিগ্রাল বড়? কে বলতে পারে? যে কোনো একটা পার্টিশন পি এর রেসপেক্টে বলো কে বড় হবে? আরেকবার বলে দিই, লোয়ার ইন্টিগ্রাল মানে হচ্ছে এলপিএফ গুলোর সুপ্রিমাম, যত লোয়ার সাম আছে তার সুপ্রিমাম হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। তাহলে বলো লোয়ার সাম গুলোর সুপ্রিমাম মানে লোয়ার সাম গুলোর আপার বাউন্ড, কিন্তু সেটা হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। তাহলে লোয়ার সাম গুলোর একটা আপার বাউন্ড হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। তাহলে কে বড় হবে? লোয়ার সাম বড় হবে না লোয়ার ইন্টিগ্রাল বড় হবে? লোয়ার ইন্টিগ্রাল। লোয়ার সাম গুলোর আপার বাউন্ড হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল, তাহলে লোয়ার ইন্টিগ্রালটা বড় বা সমান হবে। আচ্ছা, লোয়ার ইন্টিগ্রালের থেকে আবার একটু আগেই প্রমাণ করলাম আপার ইন্টিগ্রাল বড় করে ফেলেছি বা সমান। এবার আপার ইন্টিগ্রাল গুলো বড় হবে না আপার সাম গুলো বড় হবে? আপার সাম গুলো মানে কি? ব্যাপারটা কি? আপার ইন্টিগ্রাল মানে দেখো আমরা কি জানি? আমরা জানি যে আপার ইন্টিগ্রাল হচ্ছে আপার সাম গুলোর লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে আপার সাম গুলোর লোয়ার বাউন্ড হচ্ছে আপার ইন্টিগ্রাল, ব্যাপারটা বুঝতে হবে। আপার সাম গুলোর লোয়ার বাউন্ড হচ্ছে আপার ইন্টিগ্রাল, তাহলে আপার সাম তাদের লোয়ার বাউন্ড আপার ইন্টিগ্রাল, ঠিক আছে? তাহলে লোয়ার সাম আর আপার সামের মাঝখানে এরা থাকবে,
কার জন্য? ফর এনি পার্টিশন পি, যে কোনো পার্টিশন নাও। এগুলো কিন্তু সব আগের চ্যাপ্টার, সব কিন্তু ওই যে কমপ্লিটনেস প্রপার্টি, লোয়ার আপার ইন্টিগ্রাল, লোয়ার সাম, লোয়ার বাউন্ড আপার বাউন্ড, তারই উপর। এটা হচ্ছে এলপিএফ গুলোর সুপ্রিমাম, তার মানে আপার বাউন্ড। এলপিএফ গুলোর আপার বাউন্ড হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল, আর ইউপিএফ গুলোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার মানে লোয়ার বাউন্ড হচ্ছে, সরি, এলপিএফ গুলোর আপার বাউন্ড হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল, আর ইউপিএফ গুলোর কি লোয়ার বাউন্ড হচ্ছে আপার ইন্টিগ্রাল। এটা এত মাথায় থাকে। আচ্ছা, এবার অর, তাহলে তোমরা বলো আপার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ বড় হবে, না ইউপিএফ মাইনাস এলপিএফ বড় হবে? কে বলতে পারে? ইউপিএফ মাইনাস এলপিএফ বড় হবে। ইউপিএফ মাইনাস এলপিএফ বড় হবে কেন? একই রকম ভাবে, এই যে এটা ধরো 1, 5, 6, 10, তাহলে এটা বড় এটা ছোট, তাদের ডিফারেন্সটা অনেক বড়, তাই না? লেস দ্যান ইকুয়াল টু, কেন এখানে লেস দ্যান ইকুয়াল টু? এই যে লেস দ্যান ইকুয়াল টু আছে বলে, ঠিক আছে? কন্ডিশন কি? ইউপিএফ মাইনাস এলপিএফ কি? লেস দ্যান এপসিলন, এটা কন্ডিশন, তাহলে এটা লেস দ্যান এপসিলন। তো এটা যদি লেস দ্যান এপসিলন হয়, তার মানে আপার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ লেস দ্যান এপসিলন। কার জন্য? ফর ইচ পজিটিভ এপসিলন। একটা অঙ্ক করিয়েছিলাম, আমি জানি না কজনের মনে আছে। 0 লেস দ্যান ইকুয়াল টু a মাইনাস b লেস দ্যান এপসিলন ফর অল পজিটিভ এপসিলন। তাহলে কি হয় জানো? a equal to b, a ইকুয়াল টু b, কারেক্ট। A equal to কারণ a মাইনাস b তার ডিফারেন্সটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে যে কোনো এপসিলন থেকে ছোট হতে পারবে না, তার মানে অনলি পসিবিলিটি 0। যে কোনো এপসিলন থেকে যদি a মাইনাস b ডিফারেন্সটা ছোট হয়ে যায় তাহলে একমাত্র পসিবিলিটি হচ্ছে a মাইনাস b টা 0 হবে। একই রকম ভাবে আপার ইন্টিগ্রাল মাইনাস লোয়ার ইন্টিগ্রাল, এটা সবসময় আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রালের থেকে বড়, মানে এইটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না? কারণ আপার ইন্টিগ্রালটা বড় লোয়ার ইন্টিগ্রালের থেকে। যাই হোক, তো এটা লিখলাম, লিখলে ভালো, এটা তাহলে লিখে ফেলি। এটা সবসময় হচ্ছে অর, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর লেস দ্যান এপসিলন, যে কোনো এপসিলনের জন্য। তাহলে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল সমান হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এরা যদি সমান হয়ে যায় তার মানে বলতে পারি এফটা হচ্ছে ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ঠিক আছে, দেখো তাহলে এটা গেল হচ্ছে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি। পরীক্ষাতে অনেক সময় বলে স্টেট দ্য কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি অ্যান্ড প্রুভ ইট। তার মানে তোমাদের কাজ হচ্ছে স্টেটমেন্টটাও করা, তার সঙ্গে সঙ্গে প্রুফটা করা। অনেকে প্রুফটা মুখস্থ করে দেয়, স্টেটমেন্ট ভুলে যায়, জানে পরীক্ষাতে তো স্টেটমেন্ট দেবেই, অসুবিধা আছে। স্টেটমেন্ট যদি ঠিক না লেখো, প্রুফ সব ঠিকঠাক লিখলেও পরীক্ষাতে 0, কারণ তোমরা যেটা প্রমাণ করতে চাইছো তার স্টেটমেন্টই ভুল, তার প্রমাণ আর কি দেখবে? দেখবেই না, বুঝতে পেরেছো? তাহলে খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি, ঠিক আছে? আচ্ছা, আজকে মোটামুটি এই অবধি থাক, ঠিক আছে? নেক্সট দিন আমরা দুটো ইম্পর্টেন্ট থিওরেম করাবো। একটা হচ্ছে ডারবক্স, এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, আর আরেকটা থিওরেম আমরা করাবো যেই থিওরেমটা দিয়ে আমরা প্রচুর এক্সারসাইজ করতে পারবো। এবং ভালো করে বলে দিই, সেই এক্সারসাইজ গুলো আজকে যে এক্সারসাইজটা করলাম fx = x², দেখবে কতটা জটিল হলো, অতটা জটিল হবে না। এরপরে এক্সারসাইজগুলো একটু সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা fx = x কেন, x² দিয়ে করব, x³ দিয়ে করব, ইভেন e⁴x বিভিন্ন ফাংশন দিয়ে আমরা নেক্সট দিন এই এক্সারসাইজগুলো করব। তার জন্য আমাদের আরেকটা থিওরেম করতে হবে। তাহলে দুটো থিওরেম আমরা নেক্সট দিন করব আর একটা এক্সারসাইজ করব, ঠিক আছে? তার মধ্যে ডারবক্স থিওরেম, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে মোটামুটি এই অবধি থাক, ঠিক আছে?